বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চেয়ারম্যান রাওয়া এবং শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে, যেটি মূলত হাউ টু সাবমিট ই রিটার্ন অনলাইন। সেশনের শুরুতেই আমি কোরআন তেলাওয়াতের জন্য রাওয়া মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দিনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। আল্লাহ তাআলা উক্ত আয়াতের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবারে আমাদের সূচনা বক্তব্য প্রদান করার জন্য রাওয়ার সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ সাইদকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, সেক্রেটারি জেনারেল রাওয়া। Bismillahirrahmanirrahim. Respected Chairman and the esteemed members of RAWA, Assalamu alaikum and very good morning. Today we are here for a session on e-return that the NVR has recently introduced for convenience of taxpayers to submit their income tax return online. Mastering this digital platform is no longer optional, but essential for every taxpayer. Considering this, RAWA has organized today's session to enrich you with the knowledge to file or submit your income tax return accurately, efficiently, and wisely. Our team comprising Mr. Masumia, an experienced income tax lawyer, and Lieutenant A.K.M. Shahidujaman will help or guide us through the intricacies of e-return submission. The team will clarify common challenges, demonstrate the online process step by step, and will address your queries to ensure you live well prepared for this year's income tax return filings. Thanks for your registering for today's session. Your presence reflects our efforts and commitment towards your welfare needs. Let us use this opportunity not just as responsibilities, but beyond that. Together, we can turn complexity into flexibility and clarity. Before the team appear, now I'll request the chairman to give his welcome address, and after his short address, the team will appear and start this session. Thank you very much. বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানে রাওয়ার সম্মানিত সদস্যগণের মধ্যে যারা প্রবীণ সম্মুখ সারিতে উপবিষ্ট আছেন,
আমি তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে অন্য সকল সদস্যদেরকে বহুদিন পর, যদিও সংখ্যায় তেমন বেশি না, বাট আমরা একসাথে হতে পেরেছি, এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা রাওয়াকে আমাদের সেকেন্ড হোম বলে থাকি এবং লেখালেখিতে, কথাবার্তায় সর্বত্র আমরা প্রচার করি যে আমাদের সেকেন্ড হোম। এই সেকেন্ড হোমকে প্রকৃত সেকেন্ড হোম বানানোর তাগিদে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও আমাদের মেম্বাররা, যারা সত্যিকার অর্থেই রাওয়াকে খুব গভীরভাবে ভালোবাসেন, হয়তো আপনাদের কর্মব্যস্ত দিনের কারণে আপনারা আসতে পারেন না। একমাত্র আমাদের বার ছাড়া আর কোনো জায়গায়, বার অথবা কার্ডরুম ছাড়া আমাদের অন্য কোথাও আমাদের মেম্বারদের পদচারণা নেই, নেই বললেই চলে। হার্ডলি এনি মেম্বার্স কাম আনলেস আদারওয়াইজ সাম প্রোগ্রাম ইজ দেয়ার। এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আমাদের একটা লাইব্রেরি আছে, খুব সুন্দর, বহু সমৃদ্ধ করেছি আমরা লাইব্রেরিকে। আমরা আসার পরে অনেক সমৃদ্ধ করেছি, কিন্তু সেখানেও প্লিজ পিছনে আমি অনুরোধ করব আপনারা একটু পিছনে পিছনে প্লিজ আই ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন প্লিজ অ্যাট দ্য ব্যাক। নওরোজ, সবাইকে বলো একটু সামনে চলে আসতে, হ্যাঁ, বসতে বলো। তো আমাদের রাওয়াকে আমরা সেকেন্ড হোম বলে সেটা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব কিন্তু আমাদের সকলের, শুধু ইসির না। শ্রদ্ধেয় সম্মানিত সদস্যবৃন্দ, আমরা গত 1 জানুয়ারিতে এখানে দায়িত্ব গ্রহণ করার পর আমাদের চেষ্টার বিন্দুমাত্র আমরা ত্রুটি করি না। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, সেই ভুল ভ্রান্তিগুলো আমরা কখন বুঝব? যখন আপনারা সমালোচনা করবেন, আমাদেরকে উপদেশ দিবেন। সমালোচনার আমি again I draw kind attention of our few members to come forward. Please avoid the murmuring. একটু বলবা, একটু বসতে। আমরা চেষ্টা করছি, সমালোচনার সন্ধি বিচ্ছেদ হলো সম যোগ আলোচনা। সম যোগ আলোচনা অর্থাৎ আপনাকে ভালোটাও বলতে হবে, আবার খারাপ দিকটাও বলতে হবে। দুঃখজনক হলে সত্য, আমরা কিন্তু রাওয়ার যে মেম্বাররা, এটা একটা ভলান্টিয়ার জব, ভলান্টারি জব। আমরা এখানে প্রচুর সময় দিচ্ছি। এখান থেকে কোনো, আপনারা জানেন যে আমাদের কোনো সুযোগ সুবিধাই নেই, কোনো সুযোগ সুবিধাবিহীন অবস্থায় আমরা কাজ করে যাচ্ছি, নিজেরটা খেয়ে, নিজেরটা পরে, নিজেরটা ব্যবহার করে। আর সবচেয়ে মূল্যবান সময়গুলো, যে সময়টা আমাদের পরিবারকে দেওয়ার কথা ছিল, যে পরিবারটা আমাদের সমাজে দেওয়ার কথা ছিল, যেখানে জন্ম হয়েছে আমাদের সেখানে দেওয়ার কথা ছিল, দেশের জন্য দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই সময়টা আপনাদেরকে দিচ্ছি। এখানে অফিসে বসে কয়েকজনে আমরা শুধু রাতের সময় বাদে আমরা কাজ করে যাচ্ছি। সবাই না, সবাই তো আর পারি না, অনেকে তাদের সংসার চালানোর জন্য কাজ করতে হয়। আপনাদের কাছ থেকে বিনীত অনুরোধ করব, আপনারা খারাপ দিকটা যেমন তুলে ধরবেন, আমরা যে ভালো কাজগুলো করেছি সেইগুলো আপনারা তুলে ধরলে আমরা উৎসাহিত হব। দুঃখের বিষয়, এত ভালো কাজ করেছি, যদি আমি আজকে একটা একটা করে তুলে ধরি তাহলে এটা 100-র উপরে হয়ে যাবে। প্রতিদিনই কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করছি। আমরা কোনো হীন উদ্দেশ্য নিয়ে এখানে কেউ বসিনি। প্রত্যেকেরই নিজের সংসার আছে, বাইরের একটা জগৎ আছে। আমাদের রাওয়াকে একবার জীবন মন সব উজাড় করে দেওয়ার জন্য আমরা কেউই আসবো না এখানে। আপনারাও আসবেন না, আমরাও আসিনি। আমাদের ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে,
আমাদের সামাজিক জীবন আছে, প্রত্যেকেরই নিজ নিজ ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে হানাহানি করবেন না, আপনারা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করবেন না। রাওয়াতে কি করছে সেটা নিয়ে সমালোচনা করেন। কেন এই হীন কাজ করেন? আমরা বলি আমরা সুশিক্ষিত, আমরা সমাজের সবচেয়ে সুশিক্ষিত প্রশিক্ষিত আমরা মানুষ। এই দেখি আমাদের আচার আচরণ, যা ইচ্ছা তা আমরা লিখছি সোশ্যাল মিডিয়াতে। ক্যান উই রাইট দ্যাট? বিলটি একাডেমি থেকে একজনকে শুয়োরের বাচ্চা, দালাল, নিমক হারাম এই ধরনের ভাষা আমাদেরকে শেখানো হয়েছে? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার উচ্চারণ করতেও সেগুলা আমার গায়ে লাগে। আমি কারণ এই সুযোগ তো বারবার আসে না আপনাদেরকে, আপনারা বয়োজ্যেষ্ঠ এসছেন এবং কিছু সংখ্যক, গুটি সংখ্যক অফিসাররা এটা করে, যারা সামরিক জীবনও যাদের ডিসিপ্লিন ছিল না, যারা ডিসিপ্লিন কেসে সামরিক বাহিনী থেকে বের হয়ে আসছে, তাদের কাছ থেকে তো এই অবসর জীবনে ডিসিপ্লিন আশা করা ঠিক না। কিন্তু ভালো লোকদের যে কাজ, তারা যদি সেটা প্রতিবাদ না করেন, সেটা যদি তাদের বক্তব্য না তুলে ধরেন সেটার বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব না। তো সর্বশেষ হলো আজকে যে আলোচনাটা আমরা রেখেছি, হঠাৎ আমার একদিন মনে হলো এই আমাদের মসজিদে, ডিওএইচএস মসজিদে একজনা এই নিজের ইনকাম ট্যাক্স নিজে যে পূরণ করা যায়, এটা তিনি আমাকে বললেন যে আমি আজকে আমার 5th লং কোর্সের জসিম স্যার, মেজর জসিম আসছেন কিনা জানি না, হ্যাঁ, একদিন সকালে হাঁটার সময় বললেন যে হক, আমি আমার এবং আমার ফ্যামিলির 5 জনের ইনকাম ট্যাক্সই করে দিছি অনলাইনে। প্রথমে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি একটু কয়েক ঘন্টা চর্চা করার পরে নিজেই আমি এটা করে ফেলেছি। জসিম স্যারের আজকে আসার কথা ছিল, ওনার একটা পারিবারিক, ওনার ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে, ওই জন্য হয়তো আসতে পারেন নাই, উনি আমাকে বলেছেন গতকাল। তো ওইখান থেকে আমার মনে হলো যে আমাদের অসংখ্য মেম্বার আছে, আমরা যদি এই জ্ঞানটা তাদেরকে দিতে পারি, তাহলে তারা বাসায় বসে তাদের ছেলে মেয়ে ভাবি তারা পূরণ করতে পারবে। সেই উদ্দেশ্যেই আলোচনা সভাটা রাখা, এবং আজকে আরও বেশি আশা করেছিলাম এখানে উপস্থিতি। এই উপস্থিতি যদি আরও বেশি হতো আমরা আরও খুশি হতাম, এবং আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে ইনশাল্লাহ ঘন ঘন আমরা ইন্টারাক্টিভ সেশন রাখব এবং আপনারা সেখানে পার্টিসিপেট করবেন। আশা করি আমরা রাওয়াকে একটা, যেভাবে আমরা চিন্তা করি যে জাতীয় পর্যায়ের একটা স্টেক হোল্ডার নিয়ে যাওয়ার জন্য, আমরা এত মেম্বার অবসরপ্রাপ্ত, আমাদের 3 সার্ভিসের কিন্তু কথা বলার কোনো আইএসপিআর ছাড়া কিছু নেই। আমরাই হতে পারি সেই বাহন আমাদের কথাবার্তাগুলো তুলে ধরার জন্য বাইরে। তো আমি আশা করব পরিশেষে আপনাদের সকলকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের এই শেষ বয়সে এই অবসর জীবনটাকে যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি, এখানে এসে সেই কামনা করে, সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Respected member, sorry for the delay and your thanks for your kind passions. Now let us join to welcome Mr. Masumia and Lieutenant Kamshudi Jaman to start the presentation. Mr. Masumia and Lieutenant Kamshudi Jaman, please take over. সম্মানিত রাওয়া চেয়ারম্যান, সকল সদস্যবৃন্দ এবং রাওয়ার কর্মকর্তা কর্মচারীগণ, আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই আপনারা চেনেন, আমি লেফটেন্যান্ট একেএম শাহিদুজ্জামান, 35 লং কোর্স। অ্যাকচুয়ালি আমি গতবার ইলেকশনে ট্রেজারার পদে দাঁড়িয়েছিলাম অ্যান্ড আই লস্ট বাই 23 votes. আই এম হ্যাপি 25-এর জাকির স্যার ইজ ডুইং এক্সেলেন্ট জব। তো বেসিক্যালি আমার ফার্ম আছে যেটার নাম হচ্ছে বিজনেস ক্লাইমেট।
আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট কনসালটেন্সি করি এবং পার্সোনালাইজ যে ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট করা যায় সেগুলো বিষয়ে আমরা 1-to-1 কাজ করি বিভিন্ন জনের সাথে। তো আমার সাথে আছেন আজকের এই টপিকের মেইন রিসোর্স পারসন হচ্ছে মাসুম ভাই। উনি একজন ট্যাক্স লয়ার। মাসুম ভাই সামনে আসেন। উনি অনেক বছর যাবৎ ট্যাক্স প্র্যাকটিস করছেন এবং ওনারও একটা ফার্ম আছে অ্যাসোসিয়েট প্রফেশনাল সার্ভিস অ্যাসোসিয়েট। তো আমরা জয়েন্টলি কাজ করি স্পেশালি এই ট্যাক্স, ভ্যাট এবং লিগ্যাল সলিউশনসের উপরে। বছরে একবার দুবার আপনাদের কাছে মেসেজও যায় এটার বিষয়ে। সো সেখানেও আমাদের রাওয়া থেকে অনেক অফিসার্স আছেন যাদের সাথে আমরা কাজ করি। আমি জাস্ট মাসুম ভাইকে হ্যান্ডওভার করার আগে দুটো জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে যে একটা পার্ট হচ্ছে যেটা এই ট্যাক্স, ভ্যাট, লিগ্যাল সলিউশনস, আরজিএসসিতে রেজিস্ট্রেশন, এ ধরনের কাজ যেগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকে দেয়া আমাদেরকে করতে হয়, স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট, এগুলি করতে হয়। আমরা যাই করি না কেন আমাদের ইনকাম, আমাদের অ্যাসেটস যাই থাকুক তার উপরে এই জিনিসটা আমাদের সাবমিট করতে হয়। অন দি আদার হ্যান্ড যেই জিনিসটা আমরা আমাদের ফার্ম থেকে করি সেটা কিন্তু ম্যান্ডেটরি না, সেটা অপশনাল। যে কিভাবে আমাদের ক্যাশ আছে, ফর এক্সাম্পল আমরা রিটায়ার্ড অফিসার্স বেশিরভাগই উই আর এজেড, আমরা ডিএসওপি থেকে ফান্ড পেয়েছি, পেনশন থেকে কিছু পেয়েছি। হোয়াট টু ডু উইথ দিস ফান্ড? হ্যাঁ, আমরা চিনি সঞ্চয়পত্র, আমরা চিনি এফডিআর, বেশিরভাগই তো তাই চিনি। হ্যাঁ, এর বাহিরে যে আমরা কিছু করতে পারি কিংবা করতে চাই, কিভাবে এইখান থেকে আমার এই অ্যাভেলেবল ফান্ডস থেকে কিভাবে আমরা অ্যাসেট ম্যাক্সিমাইজ করতে পারি, প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি, বেসিক্যালি ওই জায়গাটায় আমার কাজ পার্টিকুলারলি। সো এটা আপনার জন্য অপশনাল। বাট ধরেন এই ছোট্ট একটা ট্রিক্সে যদি আপনার মাসে 4 থেকে 5 হাজার টাকাও বেড়ে যায়, বছরে 50,000 টাকা হলো। এবং মোস্ট অফ আস ধরেন 20 ইয়ার্স ধরে আপনি কিছু রাখছেন, আমরা তো এটা করছি, তাহলে 10 lakhs 20 ইয়ার্স এন্ডে। এবং এটা যদি মাল্টিপ্লাই করি অন টাইম ভ্যালু অফ মানি, তাহলে দেখবেন এটা 15 to 20 lakhs টোটাল, কম না কিন্তু। তো এই জায়গাটাই একটা বড় বিষয় যেটা আমরা কথা বলতে পারি মেবি নেক্সট কোনো একদিনে, অথবা অবশ্যই আমরা 1-to-1 কাজ করব। আমাদের বাহিরেও অনেক ক্লায়েন্টস আছে, বাট রাওয়া মেম্বার্সের জন্য উই কিপ ইট জাস্ট হাফ। হ্যাঁ, তো এনিওয়ে আমি এখন আর বেশি না বাড়িয়ে মাসুম ভাইয়ের কাছে যাব। এই সেশনটা হবে বেসিক্যালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে থাকবে খুব কম কয়েকটা স্লাইড, 5-7টা স্লাইডস, যেখানে মাসুম ভাই 5-7 মিনিট কথা বলবেন যে কি কি চেঞ্জেস এই বছরে আছে ট্যাক্স রিটার্ন ফাইলে রিটার্নটা দাখিল করার জন্য। এর পরবর্তীতে আমরা সোজা ইন্টারাক্টিভ সেশনে চলে যাব, অনলাইনে কিভাবে আপনারা রিটার্ন ফাইল করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। মাসুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত রাওয়া ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন তো স্যার? আমি সংক্ষেপে জাস্ট আমার পরিচিতি দিচ্ছি। আমার প্রতিষ্ঠানের নাম প্রফেশনাল সার্ভিস অ্যাসোসিয়েটস। আমার সার্ভিস হচ্ছে আরজিএসসি। কোম্পানি রিলেটেড যত কাজ আছে এই আরজিএসসির আন্ডারে আমরা কাজ করি, রেজিস্ট্রেশন থেকে শুরু করে এভরিথিং। ট্যাক্সেশন, সেটা তো ট্যাক্সের ম্যাটার। লাইসেন্স, বিভিন্ন লাইসেন্সগুলো আমরা করে থাকি, বড় বড় লাইসেন্সগুলো। ভ্যাট তো বোঝেনই, ভ্যাটের সমস্ত অ্যাক্টিভিটিস করে থাকি। বিডা বিনিয়োগ বোর্ডের মানে ফরেন ইনভেস্টমেন্ট, ফরেনারদের কাজগুলো আমরা করে থাকি। অ্যাকাউন্টিং সলিউশন, আমার একটা টিম আছে, তারা আপনার যদি কোম্পানি থাকে সেই কোম্পানির অ্যাকাউন্টস রিলেটেড যদি কোনো হেল্প লাগে সেটাও আমরা করে দিতে পারি। আমি জাস্ট সংক্ষেপে মেইন জিনিসগুলো ব্রিফ করব, এরপরে আমরা এই রিটার্নে চলে যাব, যেটা আপনাদের জন্য মানে খুব ভাইটাল পয়েন্ট। এই বছর একটু বলে রাখি, এবার আসলে
যেহেতু পরিপত্র বের হবে না, কারণ এবার তো অর্ডিন্যান্সের মাধ্যমে সব চেঞ্জ হয়েছে, তো মার্কেটে অনেক কনফিউশন আছে। যেমন অনেকে 25-26-এর যে ট্যাক্স স্ল্যাবটা দেখবেন ফেসবুকে অনেক কিছুই একটু মিসলিডিং আসছে, বাট এবার যেটা 25-26-এর আপনারা যেটা সাবমিট করবেন, আমরা এখন শুধু ব্যক্তি করদাতার জন্য বলছি, ব্যক্তি করদাতার বাইরে যারা আছে কোম্পানি, সেগুলোর আলোচনা করব না আজকে। তো ব্যক্তির জন্য এই স্ল্যাবটা হবে যে 3.5 লাখ, 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 20 লাখ, অবশিষ্ট 30 লাখ। শুধু চেঞ্জ আসছে এই জায়গাটায়। গতবার 25% পর্যন্ত ছিল, এবার 30% অ্যাড হয়েছে, মানে আপনার টোটাল ইনকামের 20-এর উপরে যেটা যাবে সেটা 30%-এর মধ্যে আসবে। আর বাকি ইনফরমেশনগুলো গতবারের মতোই আছে, এটা তেমন কোনো চেঞ্জ হয়নি। এবার ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26-এ ট্যাক্সের যে চেঞ্জগুলো আসছে, এই চেঞ্জগুলোর মধ্যে 26-এরও কিন্তু চেঞ্জগুলো চলে আসছে, কারণ অর্ডিন্যান্স করছে তো, সামনের বছর কি চেঞ্জ আসবে সেগুলো অ্যাডাপ্ট করে দিছে। তা আমি এটা সেগ্রিগেট করে দিব, এই বছরের জন্য আপনাদের কি কি অ্যাপ্লিকেবল হবে। সামনের বছরে যে স্ল্যাব 3,75,000 যাবে, এই বছর তো ওইটাই থাকবে, সামনের 26-এ এটা আসবে, এইটা চেঞ্জ হবে। 65 ইয়ার্স যেটা এখন তো 4 লাখ আছে, সেটা 4,25,000 হবে, এটা সামনের বছর। আমি আসলে সামনের বছরেরটা আলোচনা করব না, কারণ আপনারা কনফিউজড হয়ে যাবেন। আমি শুধু এই বছরের আলোচনাটা করি। হ্যাঁ, নেক্সট। এই চেঞ্জটা এবার আসবে, এটা ইম্পর্টেন্ট। অনেকে আপনারা হয়তোবা, হ্যাঁ মেজরেই আমি বলে দিচ্ছি। 25-26 ট্যাক্স ইয়ার। আচ্ছা একটু বলি, হ্যাঁ এটা হচ্ছে 25-26 ইয়ার। আপনারা বেসিক ইয়ে করেন, কোশ্চেন পর্ব আমরা পরে কথা বলবো, বা টুকটাক থাকলে সেটা শেয়ার করতে পারেন। হ্যাঁ ওইটা আমি করবো স্যার। সেটা হচ্ছে কোনটা, ওই যে রেড যেটা? ও আচ্ছা আচ্ছা, প্রথম পেজে যান না। আসলে আপনাদের কনসার্ন ছিল যে ই রিটার্নটা ভালো করে র্যাপ আপ করার, অসুবিধা নাই স্যার, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আমাদের এই বছর, দ্যাট মিনস 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, অ্যাকাউন্টিং ইয়ার, সরি অ্যাসেসমেন্ট ইয়ার, ট্যাক্স ইয়ার। আমি আরও সহজ করে দেই, গত বছর তো সবাই ট্যাক্স রিটার্ন দিয়েছেন, এই বছরে যেটা হবে সেটাই এটা। জাস্ট গত বছর যা ছিল ঠিক ওই রকমই আসছে, একটু চেঞ্জ আসছে এই জায়গাটায়। গত বছর ছিল যে এই 5 লাখ টাকার পরে 25%, এবার আসছে 20 পর্যন্ত 25%। 20-এর পরে ধরেন কারো যদি 40 লাখ টাকা ইনকাম হয়, এই প্রথম এটা বাদ যাবে, তারপরে এটা এই অনুযায়ী করার পরে 20 পর্যন্ত যাওয়ার পরে যদি দেখা গেল তার 35 লাখ কভার হয়ে গেছে, আর বাকি থেকে 5 লাখ, সেই 5 লাখ টাকা উপর 30% ট্যাক্স হবে। এটাই চেঞ্জ আসছে এবার। জি জি, আচ্ছা মানে গত বছর ছিল 3.5 লাখ, 1, 4, 5, সেইটা। হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক চেঞ্জটা আসছে এই জায়গাটায়। না রাইট,
জি 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 হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের মেইন, আমি বলি মেইন চেঞ্জটা আসছে এই জায়গাটায়, বুঝতে পারছেন? মানে আগে 25 ছিল, এখন 30% চলে আসছে। আর এগুলো অ্যাজ ইট ইজ, এগুলো যা আছে ঠিক আছে। পরের সিলাবে যান, পরের সিলাবে, পরেরটাই না, ওইটা কনফিউজিং হবে, ওইটা হচ্ছে 26-এর জন্য, তখন এলোমেলো হয়ে যাবে। না না, এটা 26 থেকে, ওটা পরবর্তী ইয়ারে। না না, যে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে গত বছর পরিপত্রে কিন্তু এই বছর একটা ডিক্লেয়ার করা, মানে কনফিউশন হচ্ছে কোথায়, এ বছর যেটা দিছে মানুষ মনে করছে এটা বছর এটাই দিছে, তা না, গত বছরে যেটা ডিক্লেয়ার করা সেটাই কিন্তু এই বছরের, রাইট? আচ্ছা, এবছর বড় যেটা চেঞ্জ আসছে ইন্ডিভিজুয়ালে, সেটা হচ্ছে স্যালারি ইনকাম। স্যালারি ইনকামে আমরা গত বছর কি করেছি, গত বছর আমাদের ছিল যে টোটাল গ্রোস স্যালারির 1/3 অথবা 4.5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম, যেটা কম, সেটা টোটাল ইনকাম থেকে বাদ যে ট্যাক্সেবল ইনকাম হতো। এবছর এই 4.5 লাখ থেকে 5 লাখ টাকা আসছে। তার মানে টোটাল স্যালারি ইনকাম এর 1/3 অথবা 5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম হবে সেটা টোটাল স্যালারি থেকে বাদ যে বাকিটা ট্যাক্সেবল ইনকাম হবে। পরেরটা যান, আগেরটাই যান একটু। এখানে যে পারকিউজিট একটা আছে, ওটা কোম্পানির ব্যাপার, তো ওইটা রিলেট করবে না, পরেরটাই যান। আচ্ছা, মিনিমাম ট্যাক্স তো কম বেশি সবাই বোঝেন, যে কারো যদি ট্যাক্সেবল ইনকাম থাকে, ধরেন আপনার ক্যালকুলেশন করার পরে আপনার একটা ট্যাক্সেবল ইনকাম থাকলো, যে ট্যাক্সেবল ইনকামটা ধরেন প্রথম 3.5 লাখ বাদ দেওয়ার পরে আপনার ধরেন 20,000 টাকা থাকলো, তো 20,000 টাকার উপর 5% করলে তো অল্প টাকা হয়। তো সরকার বলে দিছে যে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে মিনিমাম এই ট্যাক্সগুলো দিতে হবে। ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অন্যান্য সিটি কর্পোরেশন, আদার্স 3,000 টাকা এটা দিতে হবে। মানে 5,000 টাকার নিচে ট্যাক্স হলে 5,000 দিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, ধরেন আপনার ট্যাক্স আসলো 5,000, আপনি রিবেট পেলেন 10,000, তাহলে আপনার তো ট্যাক্স নেগেটিভ হয়ে যায়। এক কথায় ট্যাক্সেবল ইনকাম যদি থাকে, সেটা যদি 5,000 টাকার নিচে ট্যাক্স হয়, আপনাকে 5,000 দিতে হবে, অন্যান্য জায়গায় 4,000, আদার সিটি কর্পোরেশন 3,000। না, রিবেট দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, জিরো হয়ে গেলে সমস্যা নাই। ধরেন আপনি 5,000 টাকা ট্যাক্স আসছে, 5,000 টাকা আপনার অ্যাডজাস্ট হয়ে গেল, আপনি জিরো হয়ে গেল, বুঝতে পারছেন? পরেরটাই চলে যান। হ্যাঁ, রিফান্ড আপনি নিতে পারবেন, সেটার প্রসেস আছে। জি হ্যাঁ, রিফান্ড পাবে না কেন, রিফান্ড পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিফান্ড পাওয়া যাবে। বেসিক্যালি একটু বলি, ইন্ডিভিজুয়ালদের তো আসলে রিফান্ড, কারণ আপনাদের তো প্রতি বছর দিতে হবে, তো যে বছর মানে রিফান্ড ক্লেম হবে, আপনারা চেষ্টা করবেন পরের বছর সেটা অ্যাডজাস্টমেন্ট নেওয়ার। আচ্ছা, মানে না, না না, অ্যাডজাস্টমেন্ট আপনি পরের বছর এটা ক্যারি ফরওয়ার্ড করবেন, করে পরের বছর আপনি করবেন কি, রিটার্নের মধ্যে আপনার ধরেন পরের বছর আপনার ট্যাক্স আসলো 10,000 টাকা, আপনি গত বছরে আপনার 5,000 টাকা অতিরিক্ত দেওয়া আছে, তাহলে ওই 10 থেকে 5 বাদ দিয়ে আপনি ওইটা দিবেন। সেটার ক্ষেত্রে প্রেজেন্টেশনটা এরকম করবেন, নেট ট্যাক্স লাইবিলিটি 10,000, অ্যাডজাস্টমেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 24-25,
5,000, ব্যালেন্স ট্যাক্স 5,000। আপনারা রিটার্নের সাথে গত বছরের যে অ্যাকনলেজমেন্টটা আছে সেটা অ্যাটাচ করে দিবেন। গত বছর যে ক্যালকুলেশন দিয়েছেন 5,000 টাকা বেশি হয়েছে, সেই শিটটা দিয়ে ওইখানে মার্ক করে দিবেন, দিয়ে পেজের সাথে দিয়ে দিবেন। ওরা মানতে বাধ্য, কিন্তু আমরা ম্যাক্সিমাম করে কি জাস্ট উঠাই দিয়ে ছেড়ে দেই। ট্যাক্স অথরিটি আসলে অত সময় নাই যে এই জিনিসগুলো বের করে দেখবে। আপনি পেপারস দিলে যদি আপনাকে চিঠিও দেয়, আপনি বলতে পারবেন যে আমি তো ওই সেটে দিয়ে দিছি। আপনি দেখেন আইনে যেহেতু আছে তারা মানতে বাধ্য, কিন্তু করে কি যে আসলে ট্যাক্স অথরিটির তো হিউজ ট্যাক্স ডেফিসিট, এই জন্য তারা ওটা বাইপাস করে বলে যে স্যার এবার দিয়ে দেন, পরের বার, এভাবেই করে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রচুর রিফান্ডের নজির আছে, কারণ কোম্পানি তো হিউজ ট্যাক্স দেয়। তো আপনারা নিতে পারবেন, সেটা প্রসেস আছে আর কি। একটু বলি অনলাইন মাসুম ভাই একটু কাইন্ডলি, স্যার আপনাদেরকে সবিনয় অনুরোধ, একটু কাইন্ডলি নোট করে রাখেন কোয়েশ্চেন্সগুলো। উনি প্রেজেন্টেশন শেষ হলে একটা বড় ইন্টারাক্টিভ সেশন, কোয়েশ্চেন আনসার সেশন হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে সম্পদের সারচার্জ। আপনার যদি নেট সম্পদ, এই যে এখানে পরিসম্পদের মূল্যমান 4 কোটি টাকা পর্যন্ত হয় শূন্য, এবং 4 কোটি টাকার বেশি হলে এবং 10 কোটি টাকার মধ্যে থাকলে 10%, সেটা হবে ট্যাক্স পেয়েবলের উপর। আপনার যে ট্যাক্সটা পে হবে, ধরেন আপনার ট্যাক্স পেয়েবল হলো 50,000। আপনার যদি নেট ট্যাক্স নেট অ্যাসেট 4 কোটি টাকা এক্সিড করে যায়, 10 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে ওই যে আপনার নেট ট্যাক্স লাইবিলিটি 10,000 টাকা হলো, 50,000 হলো, তার 10% মানে কি 5,000 টাকা আপনাকে সারচার্জ দিতে হবে। নেগেটিভ ট্যাক্স হলে সারচার্জ তাও দিতে হবে। আপনার যে নেগেটিভ হওয়ার আগে যে ছিল সেটার উপর দিতে হবে। আচ্ছা, এছাড়া আপনার যদি একের অধিক গাড়ি থাকে, ঢাকা 8,000 স্কোয়ার ফিটের অধিক বাড়ি থাকে, তাহলে আপনাকে এই 10% দিতে হবে। এরপরে যদি নেট পরিসম্পদ 10 কোটি টাকার অধিক হয় 20%। এটা হচ্ছে আপনার সম্পদ যদি বেশি হয় সেই অনুযায়ী 35% আপনাকে দিতে হবে। নেক্সট যান। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আইটি। হ্যাঁ আচ্ছা, আমি বলছি, সেটা হচ্ছে আচ্ছা, আমার কাছে আছে। এক স্যারের একটা কথা ছিল যে আমাদের অনেকের তো বাড়ি আছে ডিওএইচএসে, তো এই 8,000 স্কোয়ার ফিট হলে আমাদের কি সারচার্জ দিতে হবে কি না, এটা কথা ছিল। তো আমি একটু বলি যে আপনাদের আইটি 10বিতে যে অ্যাসেট লাইবিলিটি থাকে না, বিভিন্ন অ্যাসেট বিভিন্ন লাইবিলিটি, এগুলো যোগ বিয়োগ করে যে নেট অ্যাসেট হবে, সেই নেট অ্যাসেটটা যদি কারো যদি ধরেন 3 কোটি টাকা হয়, তাহলে তাকে সারচার্জ দিতে হবে না। 4 কোটি টাকার উপরে চলে গেলে এই যে স্ল্যাব আছে, 4 কোটির উপরে গেলে 10%, এবং এটা 10 কোটি পর্যন্ত। আবার 10 কোটির উপরে থেকে যদি 20 কোটি হয় তাহলে 20%, এটা স্ল্যাব অনুযায়ী হবে। স্যারের যেটা কথা ছিল যে আমাদের তো অনেকের ডিওএসএসে বাড়ি আছে, তাহলে সেই বাড়ি যদি থাকে তাহলে তার উপর দিতে হবে কিনা। যদি আপনার টোটাল 8,000 স্কোয়ার ফিট হয়, শুধু একটা বাড়ি না, আপনার 3-4টা বাড়ি সবগুলো মিলে যদি 8,000 বর্গফুটের অধিক হয়, তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে। ওই যে আপনি বছরের শেষে ক্যালকুলেশন করে যে ট্যাক্সটা হবে, সেই ট্যাক্সটার উপর 10% দিতে হবে। বোঝা গেল স্যার? হোল্ডিং ট্যাক্সটা ওইটা অন্য জিনিস। হোল্ডিং ট্যাক্সটা যদি আপনি
বাড়ি ভাড়া দেন তাহলে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কিন্তু হোল্ডিং ট্যাক্সের সাথে সারচার্জের সম্পর্ক ডিরেক্টলি নেই। আচ্ছা, আমাদের মানে এই জিনিসটা আসলে আমাদের এই স্ল্যাবটা সংক্ষেপে ছিল, কারণ আমরা বেশি ফোকাস করব হচ্ছে ই রিটার্নে। তো আমরা ই রিটার্নে চলে যাই, তারপরে কোশ্চেন অ্যান্সার যখন আসবে তখন আপনারা শেয়ার করব, অসুবিধা নেই। এটা 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 কোথায়, এই সাইডে রাখা যাবে? হ্যাঁ রাখেন। হ্যাঁ, ওটা ওপেন করি। আমরা এখন ই রিটার্নে চলে যাব। বেসিক্যালি ই রিটার্নের পোর্টালটা আপনারা যখন এনবিআর ওয়েবসাইটে ঢুকবেন, জাস্ট গুগলে ই রিটার্ন দিয়ে আপনি সার্চ দিবেন, ই রিটার্ন পোর্টালটা চলে আসবে। এরপরে ওইখানে এন্টার করলে এই স্ক্রিনটা দেখতে পারবেন। তো আমাদের এগুলো না, এই যে ই রিটার্ন যে আছে এইটার মধ্যে ঢুকতে হবে। তাহলে এটাতে জাস্ট ক্লিক করেন। এখানে অপশন যেটা দেওয়া আছে, দুইটা অপশন। যদি আপনি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে এইটা দিয়ে ঢুকবেন, আর যদি রেজিস্টার্ড না হন, এখনো না করেন, তাহলে এটা দিয়ে ঢুকতে হবে। তাহলে এটা একটু ক্লিক করে দেই। মানে আমরা রেজিস্ট্রেশন করব আর কি। এখানে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের নিজের এনআইডি দিয়ে যে মোবাইল নাম্বারটা ওপেন করেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনার একজনের তো 4-5টা সিম থাকতেই পারে। আপনি এই যে 1601 এইটা দিয়ে ওই মোবাইল দিয়ে ডায়াল করলে বুঝতে পারবেন যে এটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন কিনা। ওকে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার টিন নাম্বারটা দিবেন। আপনার যে 12 ডিজিটের টিন আছে সেই টিন নাম্বারটা দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার, কনসার্ন যে মোবাইল নাম্বার, মানে এনআইডি, আপনার নিজের এনআইডি দিয়ে যে নাম্বারটা করেছেন সেইটা ক্লিক করবেন, করে ক্যাপচা দিবেন। দিলে এখান থেকে একটা ওটিপি চলে যাবে আপনার মোবাইলে। ওটিপিটা গেলে, আচ্ছা আপনাদের কারো কি আছে? তাহলে আমি একটা দেখাই দিতে পারতাম রেজিস্ট্রেশন। স্যার আপনাদের কারো টিন মানে রেজিস্ট্রেশন করেন না এমন কেউ আছেন যে তার টিন এবং মোবাইল নাম্বারটা ঠিক আছে? তাহলে আমি করে দেখাইতাম আর কি। আচ্ছা তাহলে স্যার একটু বলেন, যদি এখানে আসেন তাহলে আরেকটু সুবিধা হয় স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। স্যার আপনার ইয়াটা বলেন, টিন নাম্বারটা বলেন। এই লাইটটা জ্বলে না? না না না, একবার হয়ে গেলে তো করতে পারবেন না। আচ্ছা সেটা রিট্রাইভ আমি দেখাই দেবো না, কিন্তু স্যার যে করে নাই, কিন্তু আপনার তো করা আছে। আপনার মানে আপনার কি ওটিপি দিয়ে আপনি ওপেন করছিলেন? আচ্ছা তাইলে বলেন।
ডিজিটের আপনার টিন সার্টিফিকেট, টিন নাম্বারটা। জি জি, না না 12 ডিজিটের টিনটা লাগবে। না না ফোন পরে, কিন্তু আপনার টিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ইয়াতে চলে যাই। হ্যাঁ আমরা ওইটাতে চলে যাই। আচ্ছা আমরা জাস্ট যে রেজিস্ট্রেশন করা আছে, কারণ রেজিস্ট্রেশন আশা করি সবাই করতে পারবেন। স্যার কারো ট্রাবল থাকলে আমি কার্ড দিয়ে যাব, যে কোনো ব্যাপারে কল মি, কোনো সমস্যা নাই, আই উইল হেল্প ইউ। এই যে এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড, দ্যাট মিনস ধরে নিচ্ছি আপনারা সবাই রেজিস্ট্রেশন করেছেন। আমি এই যে রেজিস্ট্রেশন প্রসেসে ঢুকলাম, এখানে হচ্ছে আপনার টিআইএন নাম্বারটা দিবেন, আমি আমারটা দিয়েই ঢুকছি। এরপরে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্যাপচাটা দিব। সাইন ইন করব। আচ্ছা প্রথমে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা করবেন, পাসওয়ার্ডটা খুব সিম্পলি করার চেষ্টা করবেন, বা করতে পারেন আপনার মতো করে। প্রথম অক্ষরটা বড় দিবেন, পরেরগুলো ছোট দিবেন, তারপর একটা @ বা সিম্বল দিবেন, এরপরে 1 2 3 বা আপনার মতো করে করবেন। মানে প্রথমটা বড় দিবেন, পরেরগুলো ছোট দিবেন, তারপরে ওই কিছু ক্যারেক্টার দিবেন, দিয়ে আপনি পাসওয়ার্ডটা করে ফেলবেন। আপনি আপনার মতো, কারণ যতটা কমে করা যায় তাহলে সুবিধা। প্রথমে ধরেন প্রথম অক্ষরটা বড় দিলেন, তারপরে আপনার নামের একটা সংক্ষেপ দিলেন, তারপরে @ বা স্ল্যাশ বা দিলেন, দেওয়ার পরে আপনার নাম্বার 2 3টা দিয়ে দিলেন, দিয়ে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে ফেললেন। পাসওয়ার্ডটা সবসময় 2 3টা জায়গায় সেভ করে রাখেন, কারণ অনেক সময় ভুলে গেলে অবশ্য রিটাইপ করা যায়, সেটা আমি বলে দিব। ওপেন করার পরে স্যার এই স্ক্রিনটা আসবে আপনার পিসিতে। এখানে যার নাম, মানে আপনার নাম প্লাস ছবিটা চলে আসবে, এখানে এই স্ক্রিনটা এখানে আসবে। আসার পরে আপনি প্রথমে হচ্ছে যে আমরা রেগুলার রিটার্নে ঢুকব। রিটার্নে ঢোকার পরে এটা আসলে একটু বলে রাখি, এ বছর এখন পর্যন্ত এনবিআর নতুন পোর্টাল ওপেন করেনি, গত বছরেরটাই রয়ে গেছে। তো যার কারণে যতটুক সম্ভব আপনাদেরকে দেখাবো, কিন্তু যেহেতু পিরিয়ড চেঞ্জ হলে কিছু কিছু জিনিস যেমন এক্সামশনটা পাওয়া যায় না। আপনি যখন এই যে স্যালারির এক্সামশন, রিবেট নেবেন, খেয়াল রাখবেন যে পিরিয়ড যদি শেষ হয়ে যায়, মানে ট্যাক্স ডে যেটা বলে, সেটা শেষ হয়ে গেলে আপনি এই সুবিধাগুলো পাবেন না। এই জন্য ট্যাক্স ডের আগেই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে এই যে আপনি স্ক্রিনটা আসছে, এখানে যেহেতু গত বছরে এই জন্য 175 আসছে, এখানে আসবে হচ্ছে নর্মাল সেকশন 180, মানে সেলফ চলে আসবে। শুধু সেলফ কথাটা, যারা গত বছর অনলাইনে করেছেন দেখবেন এখানে শুধু সেলফ কথাটা ছিল। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার যেহেতু গত বছরের, তাহলে এ বছর ওপেন হলে হবে 25-26। এখানে পিরিয়ডটার রেঞ্জ থাকবে ফাইন্যান্সিয়াল ইয়ারের, এটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, দ্যাট মিনস এই ইনকাম পিরিয়ডে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কি না, যদি থাকে ইয়েস, আর না থাকলে নো।
আমরা ধরে নিচ্ছি যে আমাদের ট্যাক্সেবল ইনকাম আছে। এরপরে আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। মানে কিছু কিছু ইনকাম আছে, যেমন আপনার 6 শিডিউলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, 6 শিডিউলে অনেক কিছুই আছে, সেইগুলোর ক্ষেত্রে আপনার এখানে আসবে। তবে পেনশনের ব্যাপারে বলি, পেনশনটা এই হেডে আসবে না, কারণ এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে ইনক্লুডিং পেনশন দেওয়া আছে, তাহলে এটা এখানে চলে আসবে। তাহলে ধরেন আপনি বিদেশ থেকে রেমিটেন্স পেলেন, আপনি বিদেশে আপনার পার্সোনাল এক্সপার্টাইজ একটা কোম্পানির সাথে চুক্তি আছে, আপনি মান্থলি 1 লাখ টাকা করে আপনাকে দেয়, তাহলে 12 মাসে 12 লাখ টাকা, এটা ট্যাক্স ফ্রি যদি বৈধ চ্যানেলে নিয়ে আসেন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, তাহলে আপনি এখানে ওইটা দিয়ে আপনি ওইটা ক্লেম করতে পারবেন। তো ধরে নিচ্ছি যে আমাদের ওই রকম কোনো ইনকাম নেই। এরপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। সংক্ষেপে বলি যে আপনি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 183 দিন যদি অবস্থান করেন, তাহলে আপনি রেসিডেন্ট হবেন। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, বাট বেসিক এটা। আপনি জন্মসূত্রে তো বাংলাদেশে যদি থাকেন আপনি তো হবেনই। এখন হচ্ছে হেডস অফ ইনকাম, আমাদের কোন কোন হেডে ইনকামগুলো থাকবে। এখানে যে কয়টা হেড আছে দেখেন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, দ্যাট মিনস স্যালারি, পেনশন, ইনকাম ফ্রম রেন্ট, হাউস রেন্টাই, ইনকাম ফ্রম এগ্রিকালচার, আপনার যদি কৃষি ইনকাম থাকে, ইনকাম ফ্রম বিজনেস, আপনার যদি ব্যবসায়িক কোনো ইনকাম থাকে, ক্যাপিটাল গেইন, যদি আপনার ক্যাপিটাল গেইন থাকে তাহলে সেটার ইনকামটা এখানে আসবে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা হচ্ছে আপনাদের সঞ্চয়পত্র, ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর, এই রিলেটেড যেগুলো আসবে সেগুলো এখানে চলে আসবে। ইনকাম ফ্রম আদার সোর্স, দ্যাট মিন্স এই যে উপরের যে 6টা ইনকাম আছে, এই 6টা ইনকামের বাইরে যে ইনকামগুলো সেগুলো আপনার এখানে আসবে, সেটা যে রিলেটেড এই ইনকাম হোক আর কি। আর এখানে হচ্ছে যদি আপনি পার্টনারশিপের ফার্মের পার্টনার হন, অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি হন, আউটসাইড বাংলাদেশের আউটসাইড যদি কোনো ইনকাম থাকে, ইনকাম আর্ন বাই স্পাউস অর মাইনর চিলড্রেন, ধরেন আপনার ওয়াইফ অথবা মাইনর চিলড্রেনের ইনকাম আছে, আপনি আপনার ফাইলে অ্যাড আপ করতে পারেন। ওরা যদি আলাদা করে তাহলে আর সেটা করতে হবে না আর কি। তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব? হ্যাঁ, ক্যাপিটাল গেইন হচ্ছে যে আপনার যে অ্যাসেটগুলো, মানে ক্যাপিটাল অ্যাসেটগুলো যদি আপনি বিক্রি করে যদি কোনো গেইন হয় আপনার, সাপোজ আপনার একটা বাড়ি আছে, আপনার একটা হাউস প্রপার্টি আছে বা ল্যান্ড আছে, আপনি সেইটা যদি বিক্রি করেন এবং এক্ষেত্রে আপনার যে পারচেজ ভ্যালু, আপনি ধরেন একটা ল্যান্ড কিনছেন 10 লাখ টাকা দিয়ে, আপনি এটা 3, 4, 5 বছর পরে বিক্রি করছেন 20 লাখ টাকা, তাহলে এই যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। সেই ক্যাপিটাল গেইনটা ওইখানে আপনাকে প্লেস করতে হবে আর কি। তো সেটার আবার ওই ফাইনাল সেটেলমেন্ট আছে, ওইটা আবার অন্য ইস্যু। পৈতৃক সূত্র হলে প্র্যাকটিক্যালি যেটা প্র্যাকটিস হয়, আইন আছে যে তারিখে আপনার নামে হয়েছে, মার্কেট ভ্যালু যেটা, মার্কেট ভ্যালু হচ্ছে আপনার পারচেজ প্রাইস। কিন্তু আমরা টেকনিক্যালি আমরা করি কি, যে পৈতৃক ভ্যালু আমি 0 দেখাই দিছি না, নর্মালি আমরা তো 0 দেখাই, হ্যাঁ, তো পরে ওইটা আমরা বিক্রি করলে পুরোটাই আমরা নিয়ে নেই। তবে ল্যান্ড সেলের ক্ষেত্রে আপনার ওইটা বাড়ি বা ল্যান্ড সেল এগুলো হলে ফাইনাল সেটেলমেন্ট হয়, অতিরিক্ত ট্যাক্স দিতে হয় না। কারণ যখন যে কিনবে, আপনি যখন সেল করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন অ্যাসেটটা সেল করবেন, একটা তো সেল ডিড হবে, এটা তো নিবে নেই। এছাড়া কিন্তু
একটা গভর্নমেন্টের ভ্যাট আছে, এআইটি আছে, এআইটির কাগজটা নিয়ে রাখবেন। ওই কাগজটা আপনাকে থাকলে ওই সেল ডিড এআইটির কাগজ দিয়ে আপনি পুরাটাই ক্লেম করতে পারবেন, এবং সেটা আপনাকে এডিশনাল আর ট্যাক্স দিতে হবে না, ওটা একটা ফাইনাল সেটেলমেন্ট, সঞ্চয়পত্রের মতো আর কি। তাহলে আমরা স্যার একটু পেনশন যেহেতু সবারই থাকবে ওইটা একটু দেখাই। তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমি পরের শিটে চলে যেতে পারবো। আপনার যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মানে আপনি কোন এলাকায় ইনকামটা করছেন, আমি ধরে নিচ্ছি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, আর এগুলো যদি রিলেটেড হয় দিবেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে, ধরেন সঞ্চয়পত্র, ইন্স্যুরেন্স, তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। আমি ধরে নিচ্ছি যে আপাতত আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, আমি জাস্ট সঞ্চয়পত্রটা পেনশনটা আপনাকে একটু দেখানোর জন্য, কারণ ওইটা একটু আগে তো করছেন যে পুরা সঞ্চয় পেনশনটা আপনারা এক্সামশন নিয়ে নিছেন, কিন্তু এখন একটু এটা অন্যভাবে প্লেস হবে, সেটাও আপনার ট্যাক্স হবে না। আপনি দেখেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন তাহলে ইয়েস দিতে হবে। আপনার যদি 50 লাখ টাকার উপর গ্রোস ওয়েলথ থাকে, ওই যে IT10B-তে টোটাল অ্যাসেট, লাইবিলিটি না, টোটাল অ্যাসেট যদি বাড়ি টাড়ি সব কিছু মিলে 50 লাখ টাকার উপরে হয়, আপনাকে এই যে IT10B শো করতে হবে, আর না হলে আপনি এটা এসকেপ করে যেতে পারেন। তবে আমার অ্যাডভাইস থাকবে যে আপনাদের যাই হোক এটা আপনারা দিবেন, কারণ এটা থাকলে আপনার পরবর্তীতে কোনো যদি তারা কোনো চিঠি ইস্যু করুক বা কোনো কিছু আপনি যদি সেলও করতে যান তাহলে এটা শো করাটা সুবিধা হবে আর কি। আপনার যদি গাড়ি থাকে ইয়েস দিয়ে দিবেন, নিজের বাড়ি থাকলে ইয়েস দিয়ে দিবেন, তারপরে হাউস যদি থাকে, অফশোর প্রপার্টি যদি মানে দেশের বাইরে যদি থাকে সেটা দিয়ে দিবেন, হাউস প্রপার্টি থাকলে এটা দিবেন। আমরা আগে পেনশনটা দেখাই নিচ্ছি, এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ যাই। এই যে এখানে আসছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এই যে এমপ্লয়মেন্ট টাইপ, আপনি এমপ্লয়মেন্ট টাইপটা কি হবে এখানে ক্লিক করলে চলে আসবে। আপনার গভর্নমেন্ট পে স্কেল থ্রো আইভাস, এটা তো বুঝবেন যে আপনাদের যদি আইভাস থেকে আসে তাহলে এইটা সিলেক্ট করবেন, আর আইভাস থেকে না আসলে এটা সিলেক্ট করবেন। প্রাইভেট আর আদার কোম্পানি গভর্নমেন্ট পে স্কেল এটা করবেন। স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, যদি রিডিউস ট্যাক্স রেটে যদি থাকে, অপশনগুলো অনেক দিয়ে রাখে, আপনার যেটা রিলেট করবে। আমি ধরছি যে আমাদের প্রথমটাই আইভাস থেকে আপনাদের স্যালারিটা হয়। এখানে নেম অফ দ্য অফিস, আপনার কোন অফিসে আপনার রিলেটেড, ধরেন আমি এখানে ডিফেন্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে ধরেন আপনাদের ডেজিগনেশন অনুযায়ী, আচ্ছা আমি ডিএমপি দিয়ে করি, ডেজিগনেশন ধরেন সার্জন দিয়ে দিই। আচ্ছা, বেসিক স্যালারি তো নাই যেহেতু রিটায়ারমেন্ট, আমরা সরাসরি পেনশনে চলে যাব। হ্যাঁ, পেনশনের স্যার 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ফেস্টিভ্যাল থাকে, আরেকটা হচ্ছে নববর্ষের ভাতা থাকে, আরেকটা হচ্ছে পেনশন থাকে। দেখবেন যে ওখানে সেগ্রিগেট করা আছে। তো নববর্ষের ভাতা ধরে নিলাম 5,000 টাকা, ফেস্টিভ্যাল ধরে নিলাম 10,000 টাকা, আর পেনশন ধরে নিলাম স্যার ধরেন 2.5 লাখ টাকা। তাহলে এই টোটালটা আমি পেনশন পেয়েছি। এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব। এখানে হচ্ছে IT10B, ওই যে আপনার পার্সোনাল এক্সপেন্ডিচার, যেটা মানে আপনার পারিবারিক খরচ যেটা বলে। তো আমি ধরে নিচ্ছি আমার ফুড অ্যান্ড ক্লোথিং অ্যান্ড আদার 1 লাখ টাকা। এখানে যদি কমেন্টের জায়গায় যেটা থাকবে, ধরেন আপনার ওয়াইফেরও ট্যাক্স ফাইল আছে,
এবং সেও কিছুটা শেয়ার করে না, আমাদের অনেকের ওয়াইফ আছে জব করে, তার ফাইলে দেখায় পারিবারিক সে খরচ, তখন ওইখানে দেখবেন যে শেয়ার্ড বাই ওয়াইফ, মানে একটা কমেন্ট দিলে তখন ট্যাক্স অথরিটি বুঝবে ও আচ্ছা ওনার এই লেভেল অনুযায়ী ওনার তো পারিবারিক বিশেষ করে ফুড অ্যান্ড ক্লোথিং 2 লক্ষ টাকা হওয়া উচিত, উনি কেন 1 লক্ষ টাকা দিয়েছে, তার ওয়াইফ শেয়ার করে। মানে একটা ফাইল অডিটে না পড়ার অনেকগুলো নোটস আছে, এই নোটসগুলো যদি ফলো করেন তাহলে স্যার অডিট থেকে আপনারা মানে রক্ষা পেতে পারেন। এই যে এখানে দিবেন যে সাম এক্সপেন্স আর শেয়ার্ড বাই ওয়াইফ, তখন সে বলবো সে নিজে 1 লাখ টাকা ফুডে খরচ করে, তাহলে তার ওয়াইফও ফুডে খরচ করবে, এবং ওয়াইফের 3টা ওইখানে মেনশন করে দিবেন। অ্যাকোমোডেশন এক্সপেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল করে যে আপনি তো আপনার নিজের বাড়িতে থাকেন স্যার, তাইলে খরচ কিসের, সেই জন্য ওইখানে সার্ভিস চার্জ একটা আপনি অ্যাডাপ্ট করে দিবেন। ধরেন আপনি 5-12 60,000 টাকার সার্ভিস চার্জ দিয়ে দিলেন, এখন কমেন্টে দিবেন ওন হাউস, মানে আপনার নিজের বাড়ি। কমেন্ট আপনি ওরা বুঝবে 60,000, কিন্তু কমেন্টে অবশ্যই দিতে হবে যে আপনার নিজের বাড়ি, কারণ 60,000 তখন বলবে কী ব্যাপার 60,000 টাকা কোনো ভাড়া হয়, ও বুঝেই নিবে যে এটা একজন ডিগনিফাইড অফিসার, অবশ্যই তার নিজের বাড়ি। কিন্তু তারা তো স্যার একটা চিঠি দিলে আপনি একটা লোক পাঠাবেন, নিজে যাবেন, কিছু না হলেও বোঝেনই তো ট্যাক্স অফিস, এই জন্য যতটা পারেন ট্রান্সপারেন্ট জিনিস দিবেন। এখানে দিলেন ওন প্রপার্টি, সে একটা চিঠি দিল যে আপনি 60,000 টাকা, আপনার তো বাড়ি ভাড়া তো 60,000 টাকা হয় না, আপনি যে বলবেন এটা তো আমার নিজের বাড়ি, বলবে স্যার আপনি তো দেন নাই, এটা তো আপনি মেনশন করেন নাই, মানে ঝামেলা যতটা রিডিউস করা যায়। তাহলে ওন প্রপার্টি, ওন হাউস, এটা হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন। যদি আপনার ড্রাইভার থাকে স্যার ড্রাইভারের স্যালারি দিবেন, ফুয়েল কস্ট এগুলো মেনশন করে দেবেন। আরও যদি ক্লিয়ার করতে চান ড্রাইভার স্যালারি কত, এটা ইয়ারলি দিবেন, আপনার ফুয়েল কত লাগে, মেনটেনেন্স কত লাগে, আপনি ব্রেকডাউন করে দিবেন, আর এখানে টোটালটা দিবেন। আচ্ছা, আদার ট্রান্সপোর্টেশন যদি থাকে, ধরেন আপনার একটা সিএনজি থাকলে আপনি সেটাও দিতে পারেন। আর যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে 0 বসাই দিয়ে কমেন্টে দিবেন সেলফ ড্রাইভ, আপনি নিজে সেলফ ড্রাইভ করেন, এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটা স্যার ওই ডকুমেন্টের সাথে থাকতে হবে। আপনি দিলেন সেলফ ড্রাইভ কিন্তু ডকুমেন্ট দিলেন না, ওরা ওই যে একটা চিঠি ইস্যু করবে, তো সুতরাং এইটা দিয়ে দিতে হবে স্যার। হাউসহোল্ড ইউটিলিটি, এটা আপনারা জানেন, ইলেকট্রিসিটি, গ্যাস, ফোন, হাউসমেট যদি থাকে তাদের খরচ দেবেন। এডুকেশনাল এক্সপেন্স, আপনার যদি সন্তান হয় সেটা দিবেন, কত খরচ হয়। টোটাল ফিগার দিলেন, ধরেন 2 লাখ টাকা, আপনি দিলেন 2 চিলড্রেন, মানে যতটা ক্লিয়ার করা যায়। ফেস্টিভ্যাল এবং আদার, যেটা ফেস্টিভ্যাল পার্টি এবং ইভেন্টস, আপনি যদি ফেস্টিভ্যাল বাবদ কত খরচ করছেন সেটা, আপনি যদি মেয়ের একটা বিয়ার পার্টি করেন সেটা উল্লেখ করে দিবেন কোনো ইভেন্ট করলে। আদার এক্সপেন্স, অন্যান্য যদি কোনো খরচ থাকে মিসলিনিয়াস, সেটা উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে এখানে টোটাল ধরেন 1,60,000 টাকা আপনার আসলো। পেমেন্ট অফ ট্যাক্স, পেমেন্ট অফ ট্যাক্স বলতে এটা হচ্ছে লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারে গত বছর আপনি যে ট্যাক্সটা দিছেন সেই ট্যাক্সের অ্যামাউন্টটা হবে এখানে। সোর্সে যদি কোনো ট্যাক্স কাটা থাকে সেটা, এবং আপনি যদি ওই পিরিয়ডে যে ট্যাক্সটা পে করবেন সেটা। তবে আমরা অনেক সময় দেখা করি ট্যাক্সটা তো আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার পরে দেই 173 আন্ডারে, ধরেন ক্যালকুলেশন করে আপনার ট্যাক্স হয়েছে 30,000, গাড়ির 25,000 বাদ দিয়ে 5,000 টাকা এক্সট্রা জমা দেই না, ওই 5,000 টাকা কিন্তু ওই পিরিয়ডে না, এটা পরের পিরিয়ডে পড়ে গেছে, ক্যাশ বেসিসে চিন্তা করবেন। যদি পার্সোনাল লোনের কোনো ইন্টারেস্ট থাকে তাহলে এখানে দেবেন। আপনার যদি ব্যক্তিগত কোনো লোনে থাকে, হাউস প্রপার্টির ইন্টারেস্টটা তো ওই হাউস প্রপার্টির খরচের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ধরে নিচ্ছি আমার 1,60,000 টাকা পারিবারিক খরচ আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ গেলাম স্যার। অ্যাসেট এবং লাইবিলিটিস,
প্রথমে আছে বিজনেস ক্যাপিটাল। আপনার যদি পার্সোনাল বিজনেস থাকে বা বিজনেস ক্যাপিটাল থাকে তাহলে আপনি এখানে ইনসার্ট করতে হবে। ডিরেক্টর শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড কোম্পানি। স্যার অনেক সময় আপনি কোনো একটা লিমিটেড কোম্পানির শেয়ার কেনেন না, ডিরেক্টরশিপ থাকে না, ধরেন দুইজন মিলে একটা লিমিটেড কোম্পানি করেছেন, তাহলে এখানে সেটার ইনফরমেশন দিতে হবে। বিজনেস ক্যাপিটাল, ওই লিমিটেড কোম্পানি স্যার আপনার পার্সোনাল একটা যদি বিজনেস থাকে তাহলে সেই ক্যাপিটালটা এখানে দিতে হবে। পার্টনারশিপ ফার্মের যদি ক্যাপিটাল থাকে তাহলে এখানে দিতে হবে, এটা বিজনেস ক্যাপিটাল। নন এগ্রিকালচার প্রপার্টি, এটা আমাদের সবারই থাকে কম বেশি। জি 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 স্যার, জি স্যার। এই যে নন এগ্রিকালচার প্রপার্টি, এইখানে আমি ক্লিক করলাম, মানে আমাদের এগ্রিকালচার প্রপার্টি ছাড়া যে প্রপার্টিগুলো আছে সেগুলো নন এগ্রিকালচার প্রপার্টি। বাড়ি, জমি, কৃষি জমি না। ও আচ্ছা, এগুলো একটু না, আচ্ছা। ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন, লোকেশন, আপনি কিভাবে পেয়েছেন, পারচেস, ইনহেরিটেন্স, গিফট, সেটা মেনশন করবেন। এরিয়া অফ প্রপার্টি দিবেন, ইউনিট দিবেন, স্কোয়ার ফিট, মিটার যেটা আছে। এখানে হচ্ছে ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার। আপনার যদি এটা স্যার গত বছর শো করে থাকেন তাহলে সেই ভ্যালুটা দিবেন, আর যদি নতুন কিনেন তাহলে এখানে দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে অ্যাডভান্স। আমি স্যার আপনাদের কয়েকজনের স্যারে দেখেছি যে বাড়ি, আপনাদের তো ডিওএইচএস এর বাড়ি বিক্রি করতে গেলেও একটা সময় লাগে, পারমিশন বা ইত্যাদি ইত্যাদি, অ্যাডভান্স নিয়ে থাকেন, তখন এই অ্যাডভান্সটা এখানে শো করতে হবে, জাস্ট অ্যাজ ইট ইজ। এগ্রিকালচার প্রপার্টি, যদি আপনার এগ্রিকালচার প্রপার্টি থাকে, কৃষি জমি, তাহলে এটা এখানে শো করবেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল হচ্ছে ওই আপনার শেয়ার, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস যা আছে এখানে চলে আসবে এই ঘরগুলো অনুযায়ী। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে সঞ্চয়পত্রটা একটু দেখাই নেই। টাইপ অফ সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র তো কয়েক প্রকার, আপনি ধরেন এখানে পারিবারিক দিলেন, পেনশনার দিলেন, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ওই যে সঞ্চয়পত্রের সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাকুরেট দিতে হবে। ইস্যু ডেট, কয় তারিখে ইস্যু করছে এখান থেকে ইস্যু ডেটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভ্যালুটা দিবেন, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ যেটা আছে আর কি। যদি এটা একটা চলে গেল, এরপরে আরও যদি দিবেন এখানে অ্যাড দিয়ে দিতে হবে। এফডিআর সেম ভাবে এফডিআরটা হবে। ডিপিএসটা সেম ভাবে হবে। আপনার ডিপিএস এর যদি কোনো ধরন থাকে, অনেক ব্যাংকে কিন্তু ডিপিএস এর কয়েকটা মানে ক্যাটাগরি থাকে, সেটা দিবেন, ব্যাংকের নাম দিবেন, ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার দিবেন। ব্যালেন্স বলতে আপনার 30শে জুন 2025-এর যে ব্যালেন্সটা থাকবে আপনার স্টেটমেন্টে বা সার্টিফিকেটে, সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। লোন গিভেন টু আদার, আপনার কাউকে যদি লোন দেন, এখানে এই জিনিসটা একটু দেখাই নেই। আমরা তো এর আগে স্যার ওই যে 5 লাখ টাকার নিচে লোন হলে, এর বেশি হলে তো ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, 5 লাখের নিচে হলে আমরা আগে দিয়ে দিতাম পার্সোনাল লোন, কোনো কিছু উল্লেখ করতাম না। এখানে কিন্তু আপনার দেখেন পার্টিকুলার্স আসবে, নেম অফ বরোয়ার, কে নিছে, তার 3 নাম্বার দিতে হবে। আপনি যদি 10 টাকাও কাউকে লোন দেন, এখানে হচ্ছে এই অনলাইনের যেটা হচ্ছে আপনার যাকে লোন দিবেন তার 3 থাকতে হবে, এবং যে লোন নিবে তার ফাইলে যার কাছ থেকে নেবে তার 3টা মেনশন করতে হবে। এটা কিন্তু একটা ভেজাল অনলাইনে একটা, কারণ আমি আগে 5 লাখ টাকা পর্যন্ত আমি খালি দেখাই দিতাম, কোনো সমস্যা নেই, কিন্তু এবার তো 3 লাগবে। এটা হয়ে গেছে কি যে ধরেন আগে তো ফান্ড মিলছে না, 5 লাখ টাকা দিয়ে একজনকে দেখাই দিতাম বা, কিন্তু এবার এটাকে একটু স্ট্রিক্ট করে দিচ্ছে। প্রভিডেন্ট ফান্ড, আদার অ্যাসেট যদি থাকে, মোটর কার থাকলে সেই মোটর কারটার ইনফরমেশন এখানে দিবেন, কি মোটর কার, বাইসাইকেল এজেনেশন, তারপরে এখানে কিভাবে করছেন, পারচেস হলে,
হ্যাঁ, ইঞ্জিন ক্যাপাসিটি 1500, 2000 হোয়াট এভার ইট ইজ, ইউনিট যদি থাকে সিসি কিওয়ার্ড অ্যামাউন্টটা দিবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা নর্মালি একটা গাড়ি যখন কিনি তখন তো একটা ওই শোরুম থেকে মানি রিসিট নেই, ধরেন 50 লাখ টাকা। আমরা কিন্তু অত কিছু না বুঝে অনেকে 50 লাখ টাকাই দিয়ে দেয় যে আমি তো 50 লাখ দিয়েছি, কিন্তু না, আপনার রেজিস্ট্রেশন খরচটা সহ পারলে আপনি 2-50,000 টাকা বেশি দিয়ে দেন, সমস্যা নাই। ধরেন রেজিস্ট্রেশন 1.5 লাখ লাগছে, আপনি 1.5 লাখই দেন, সমস্যা নাই, কারণ কিছু তো মিসলিনিয়াস খরচ থাকে। তো রেজিস্ট্রেশন খরচ সহ এখানে দিতে হবে। ওরা যদি দেখে মানি রিসিট যেটা সেটাই দিছেন, ওইটাকে অডিটে ফেলাই দিবে। ওই 1.5 লাখ আপনি রেজিস্ট্রেশন খরচটা শো করেন নাই, সেটার জন্য ভেজাল করবে আর কি। গোল্ড এই জিনিসগুলো দেখাচ্ছে কেন, এগুলো তো কমন, এগুলো আপনাদেরকে দিতে হবে আর কি। এই যে গোল্ড ডায়মন্ড যেটা আছে, ধরেন এখানে আপনার কি জিনিসটা, ধরেন গোল্ড আছে, যেটা আছে সেটা ধরে নিলাম গোল্ড। এটা হচ্ছে কিভাবে পেয়েছেন, পারচেজ, ইনহেরিটেন্স, গিফট, ধরে নিলাম গিফট পাইছেন। এখানে কোয়ান্টিটি বছরের শেষে কত আছে, ধরলাম আমার 50 ভরি। এখানে ইউনিট, এই যে 50 ভরি। এখানে ভ্যালু, যদি আপনার ভ্যালু দিতে চান ভ্যালু দিতে পারবেন, অথবা আপনি গত বছর এটার ভ্যালু দেখিয়েছেন যেটা, সেটাই যদি নতুন করে অ্যাড না হয় তাহলে ওই ভ্যালু দিবেন। তো নর্মালি যদি আপনার ভ্যালু না থাকে, আগে দেখবেন ভ্যালু আননোন দিছি না আমরা, অনেকেই তো দিছি ভ্যালু আননোন, এখানে ভ্যালু আননোন হবে না, এখানে শূন্য মানে 0 দিতে হবে আর কি, 0 দিতে হবে। আচ্ছা, আপনি যদি আরও অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন। ডিলিট, আচ্ছা অ্যাড করলেন বা অ্যাড করলেন না, আপনার যেটা দিচ্ছেন সেটা ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি ডিলিটের অপশনটা দেখাই দিচ্ছি। গোল্ড পারচেজ 50 ভরি 10। প্লাটিনাম ধরেন ইনহেরিটেন্স 30 তোলা 0। এই তো স্যার আমি দুইটাই দেখাইলাম। আপনি যদি বলেন যে না আমার অ্যামেন্ডমেন্ট করলে অ্যামেন্ডমেন্ট করতে পারেন, না আমার এটা ভুল হয়েছে, আমার কোনো কিছু ছিল না, এই যে এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার চলে গেল। আর এখানে যদি করেন তাহলে 0 হয়ে যাবে। ফার্নিচার ইকুইপমেন্ট ঠিক সেমভাবে গোল্ড যেভাবে করছেন, আপনি এখানে পার্টিকুলার্স দিলেন, ফার্নিচার কি, আচ্ছা আচ্ছা, জাস্ট সেমভাবে ওইটা করতে পারবেন। আচ্ছা, লাইবিলিটিস থাকলে লাইবিলিটিস এখানে যেভাবে থাকবে, সিকিউরড লোন আনসিকিউরড লোন ওইভাবে মেনশন করবেন। তবে একটু ডিটেলস দেখাইতে পারলে ভালো হতো। এই যে দেখেন এখানে অ্যানুয়াল লিভিং কত সেটা চলে আসছে, ইনকাম শোন ইন রিটার্ন, আমার টোটাল কত টাকা ইনকাম, ওই যে আমরা স্যালারি যে পেনশনের দেখিয়েছি, দেখেন 2,65,000 টাকা। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই শীটটাই যে সামারি, যেটা সামারিতে ডিফারেন্স 0 না হলে আপনাকে ধরে নিতে হবে আপনার ভুল আছে, যে আপনার কেন হয়নি। তো নর্মালি ডিফারেন্সটা আমি যেহেতু এটা প্রথমবার ধরে নিয়েছি, জি স্যার, ডিফারেন্সটা এই কারণে 0 হবে যে আপনার সব কিছু ক্যালকুলেশন করে আপনার কোনো ডিফারেন্স থাকবে না, অ্যাসেট লাইবিলিটি তো 0 হতে হবে। তাহলে 1,05,000 টাকা আমার ডিফারেন্স যেটা দেখাচ্ছে, সেটা আমি ধরে নিচ্ছি যে এটা আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে। আপনার যদি ব্যাংক থাকে, এখানে যে ব্যাংকের এখানে আছে, ব্যাংক সিলেক্ট করে ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিবেন। এখন দেখেন যে 0 হয়ে গেছে। আমার যে ইনকাম ছিল
সেই ইনকাম থেকে আমি খরচ টরচ বাদ দেওয়ার পরে 1,05,000 টাকা আমার হাতে আছে। আমার তো 2,65,000 ছিল, আমি খরচ করছি যেটা খরচ এই যে দেখেন যে আমার টোটাল ছিল 2,65,000 টাকা ইনকাম, আমার স্যার খরচ হয়েছে 1,60,000 পারিবারিক খরচ, অন্য কোনো খরচ নাই। তাইলে আমার 1,05,000 হাতে থাকবে না? আমি ধরে নিচ্ছি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, 1,05,000 আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে, এই জন্য আপনার টোটাল ফান্ড ক্যালকুলেশন 0 হয়ে গেছে। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার সব কিছু ওকে আছে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাই। ওকে না থাকলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কোথায় ভুল হয়েছে, অবশ্যই কোনো না কোনো পয়েন্টে আপনার ভুল হয়েছে, তখন আপনি আবার ব্যাকে যাবেন। ব্যাকে কীভাবে যায় ওটা আমি দেখাই দিব স্যার। এখন আসছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। আপনার ইনকাম ক্যালকুলেশন হয়ে গেছে, আপনার অ্যাসেট লাইবিলিটি মিলে গেছে, এখন ট্যাক্স কত দিতে হবে এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আসবে। আপনি দেখেন ইনকাম ফ্রম এমপ্লয় 2,65,000 টাকা আপনার ইনকাম ছিল, এই যে দেখেন স্যার কোনো ট্যাক্স নাই, কারণ পেনশন ইনকামের উপর কোনো ট্যাক্স নাই। আচ্ছা সেটা দেখাচ্ছি, তাহলে আপনার ট্যাক্স নাই। এখন আপনার প্রসিড টু অনলাইন রিটার্ন, আপনি যদি প্রসিড করেন তাহলে এই যে এখানে ডিটেলস আবার রিটার্নটা দেখতে পারবেন। এর পরের স্টেপে যাচ্ছি না, গেলে তো আমার রিটার্ন আবার সাবমিশন হয়ে যাবে। তাহলে স্যার এরপরে কিছুই না, আপনি ওই যে সাবমিট রিটার্ন দিবেন, সাবমিট হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় সেটা ব্যাকে চলে আসবে। তাহলে আমি ব্যাকে চলে যাচ্ছি স্যার, এই যে এখানে ব্যাক স্পেস আছে, এটাও আমার সমস্যা নাই, আমি ব্যাকে চলে যাচ্ছি। আরও শর্টকাট, এই যে এখানে বারগুলো আছে না স্যার, আমি বারে যে কোনো বারে চলে যাব, আমি ইনকামে চলে যাই, আমি যে ইনকামে চলে গেলাম স্যার। আচ্ছা ইনকামের আগে অ্যাসেসমেন্টে একটু যাই। এখান থেকে এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আচ্ছা কোনটা দেখাবো স্যার বলেন? হাউস রেন্ট না? স্যার এই যে এখানে আমার যেহেতু হাউস প্রপার্টি ইনকাম আছে, আমার কিন্তু এখানে ধরে নিচ্ছি 50 লাখ টাকার উপরে হবে, গাড়ি নাই, অফশোর প্রপার্টি নাই, কিন্তু হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, ইয়েস, কারণ আমার হাউস প্রপার্টি আছে। এরিয়া অফ হাউস প্রপার্টি, আপনার হাউস প্রপার্টির এরিয়াটা কতটুক? ধরলাম 3,000 স্কোয়ার ফিট। আচ্ছা সিম্পল করেই দেখাই স্যার, ওইটা আবার ইয়ে আছে, ওই সারচার্জের ইয়ে আছে, তো আমি সিম্পলি দেখাই স্যার। দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ। হাউস প্রপার্টি সিলেক্ট করতে হবে, হ্যাঁ। অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনি সেলফ অকুপাইড, আপনি ওই 3,000 স্কোয়ার ফিটের মধ্যে কতটুক সেলফ অকুপাইড করেন? ধরলাম আমি 1500। সার্ভিস চার্জ পেইড বাই টেনেন্ট, না সার্ভিস চার্জ আপনিই দেন, টেনেন্ট আবার দিয়ে দিলে সেটা আবার ইনকামে যোগ হয়ে যাবে। আর ইউ অনলি দ্য ওনার, যদি আপনি একা হন ইয়েস, আর যদি 2 জন থাকে তাহলে নো দিতে হবে, 1 জন না। আচ্ছা এরিয়া অকুপাইড, $1,500। রেন্টাল পিরিয়ড ধরলাম 12 মাস, সবই রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল দিচ্ছি না। অ্যানুয়াল রেন্ট ধরেন 5 লাখ, 5 লাখ টাকা। এই কোথায় গেল? রেন্ট রিসিভড
5 লাখ টাকা, নো। যদি আপনার ভ্যাকান্সি থাকে, ধরেন 12 মাসের মধ্যে আপনার 1 মাস ভ্যাকান্সি ছিল, তাহলে এখানে আপনি ভ্যাকান্সির ইনফরমেশন দেবেন। তবে এবছর যেটা আসছে, আপনাকে ভ্যাকান্সি ক্লেম করার আগে চিন্তা করতে হবে। ভ্যাকান্সি ক্লেম করতে গেলে আপনাকে ওই ইউনিটের ইলেকট্রিক বিল দিতে হবে। সেই ইলেকট্রিক বিলে থাকবে যে কোনো ওই পিরিয়ডে, আপনি যে পিরিয়ডে ভ্যাকান্সি ক্লেম করছেন সেই পিরিয়ড যেন ইলেকট্রিক বিল না থাকে। মানে একটু কমপ্লেক্স করে দিছে আর কি। স্যার, প্রিপেড মিটার যদি থাকে, এটা আসলে নতুন আইনে নতুন অ্যাডাপ্ট করছে, তো অবশ্যই এর ক্লারিফিকেশন আসবে। তবে সামারি বল, স্যার এনবিআর অথরিটি ধরে নিছে বাংলাদেশের সমস্ত লোক ট্রান্সপারেন্ট, তারা অনেস্টলি রিটার্ন ফিল আপ করবে, কোনো পেপারস দিতে হবে না। তবে আপনারা যেটা করবেন স্যার, আমি যেভাবে বললাম যে সব নোট ঠিক মতন দিবেন, পেপারসগুলো আপনি হার্ড কপি আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করার পরে অনলাইন থেকে আপনি যে রিটার্নের কপিটা হবে সেটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস আপনি ফিজিক্যালি দিলে যেভাবে প্রিজার্ভ করবেন ওইভাবে প্রত্যেকটা রেখে একটা ফ্রি অর্ডার ফাইল করবেন। এভাবে আপনি প্রতি বছর সুন্দরভাবে ডকুমেন্টগুলো রেখে যাবেন। যদি কোনো বছর এনবিআর আপনাকে করতেই পারে, যদি কোনো বছর এনবিআর আপনাকে চিঠি দেয়, আপনার সমস্ত পেপারস যে এই যে, কারণ আপনার তো সব ট্রান্সপারেন্ট, সুতরাং কারণ এনবিআরের সার্ভার এতটা লোড নিতে পারে না, বা ফিউচারে হয়তো বা করবে, এখন যেহেতু হচ্ছে না, এই জন্য আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট প্রিজার্ভ করে রাখতে হবে অ্যাজ ইট ইজ। যেমন ফিজিক্যালি আপনি যেভাবে ড্রপ করছেন সব ডকুমেন্ট যেন ওইভাবে থাকে, কোনো কিছু যেন মিসিং না থাকে। বিদ্যুৎ বিলেরটা কথা বলি স্যার, বিদ্যুৎ বিল হয়তো বা আপনাদেরকে ওই বিদ্যুৎ অফিস থেকে একটা নিতে হবে, ব্রেকডাউন, যে আমার ডিটেলসটা দেন মান্থ অনুযায়ী, বা একটা কোনো সলিউশনে চলে আসবে। তো যাই হোক, আপনার যদি একান্ত না থাকে তখন অবশ্যই সেটার প্রমাণ থাকবে যে আপনার ওই পিরিয়ডে ছিল না আর কি। না, নন এগ্রিকালচার যেভাবে দেখাবেন এগ্রিকালচারও সেভাবেই দেখাবেন। স্যার এটা একটু শেষ করে পরে অ্যাটেনশন দেই স্যার। স্যার একটু দেখে নেন, এখানে ধরেন আপনার ওই প্রপার্টির কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল কিনা, যদি থাকে এখানে বসাবেন। যদি হাউস প্রপার্টির কোনো লোন থাকে, হ্যাঁ, সেই লোনের যদি ইন্টারেস্ট থাকে তাহলে এখানে দিবেন। ওই যে হোল্ডিং ট্যাক্স, এক স্যার বলছিলেন হোল্ডিং ট্যাক্স থাকলে হোল্ডিং ট্যাক্সের অ্যামাউন্টটা এখানে দিবেন। এই যে দেখেন রিপেয়ার অ্যান্ড কালেকশন, যে আমরা 25% বা 30%-এর ক্লেম করি না, অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসছে। এখানে দেখেন স্যার টোটাল 1,25,000, অ্যালাউয়েবল ডিডাকশন 1,25,000, 3,75,000। আপনার টোটাল ইনকাম ছিল 5 লাখ, 25% বাদ যে আসছে 3,75,000। 7 কন্টিনিউ দেন। আমাদের তো এগুলো আছেই, এখন আমরা চলে যাই স্যার। ও এখানে অ্যাসেটের মধ্যে আপনার হাউস প্রপার্টিটা আবার ঢুকাইতে হবে। আপনার ইনকাম হলো কিন্তু অ্যাসেটে যদি না থাকে তাহলে তো সমস্যা। তাহলে নন এগ্রিকালচার প্রপার্টি এখানে দেই ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন। আমরা দিয়ে দেই যে সাপোজ 5 স্টোরেড বিল্ডিং, ডিওএইচএস মিরপুর অ্যাকুইজিশন, সাপোজ স্যার আপনার পারচেজ, এরিয়া অফ প্রপার্টি, ওই যে আমরা প্রথমে যেটা ডিক্লেয়ার করছি
3000 স্কোয়ার ফিট, ভ্যালু যদি এটা প্রথম বছর হয় তাহলে এখানে চলে আসবে। আমি ধরে নিলাম ভ্যালু 50 লাখ। এখানে কিন্তু স্যার এই যে ডিফারেন্স একটা চলে আসছে ইনকাম টিনকাম জেনারেট করে। আপনার ওই যে হাউস প্রপার্টির যে 50 লাখ টাকা আপনি দেখাচ্ছেন অ্যাসেটে, সেটার সোর্স অফ ফান্ড দেখাইতে হবে। এই যে এখানে দেখেন স্যার সোর্স অফ ফান্ড, এখানে তো আপনার স্যালারি ইনকামটা আসছে, সোর্স অফ ফান্ডটা আদার রিসিপ্টে দেখান। তাহলে স্যার ওইটা ইয়া দিয়ে এই যে ওইটাকে এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, সেটা সোর্স অফ ফান্ড 0 দিতে পারেন। এখানে আসলে 3টে অপশন আছে, পারচেজ, ইনহেরিটেন্স অর গিফট। আপনি যদি ডেভেলপারের কাছে পান আপনি এখানে গিফট দিয়ে দিলেন। আচ্ছা, আপনি এখানে আমার 0 দিয়ে দিলাম। 0 দিয়ে দিলে আমার তো এখন ব্যালেন্স 1,10,000 ওই যে আপনার হাউস রেন্টটা ক্যালকুলেশন করে আসছে। আমার তো আগের ছিল এই অ্যামাউন্টটা স্যার, এটা বাদ দিয়ে দিতে হবে। নতুন করে যেটা আসছে ডিফারেন্স, ডিফারেন্সটা 0 হয়ে গেছে। ধরলাম আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। প্লিজ ফিল দ্য রিকোয়ার্ড ফিল্ডস। এখানে স্যার সমস্যা আছে। ও আচ্ছা, আদার রিসিপ্ট তো আমার হবে না, কারণ এটা তো ভ্যালু 0, আমি ডেভেলপারের কাছ থেকে পাইছি। এই জন্য কোনো ফিল্ড যদি কনসার্ন ফিল্ড আপনি ফিল আপ না করেন, অটোমেটিক সিস্টেম আপনাকে নোটিফাই করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ হয়ে গেছে। এখন আমরা ট্যাক্সের ব্যাপারে চলে আসছি। আমার স্যার ইনকাম ছিল 5 লাখ, 25% আমার এক্সামশন পেয়েছি রিপেয়ার অ্যান্ড মেনটেন্সের জন্য, 3,75,000 ট্যাক্সেবল ইনকাম। এবং হেড আসছে কোন হেডে? ইনকাম ফ্রম রেন্ট, মানে হাউস প্রপার্টির ইনকাম। এখন স্যার এই যে ট্যাক্স দেখেন, অটোমেটিক ট্যাক্স ক্যালকুলেশন হয়ে চলে আসছে আপনার এই যে 5,600 টাকা ট্যাক্স। ট্যাক্স আপনাকে কষ্ট করে আর ক্যালকুলেশন করতে হবে না, স্ল্যাব মুখস্থ রাখতে হবে না স্যার, অটোমেটিক আপনার এখানে ক্যালকুলেশন হয়ে এই যে 5,600 টাকা আসবে। এখন এই টাকাটা আপনি অনলাইনে জমা দিতে পারবেন, অথবা পে নাও এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট পে করতে পারবেন। আপনি যদি অন্য কোনোভাবে জমা দেন সেটা, হ্যাঁ এখানে যে আমি যাই, এই যে পে নাও, এখানে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং। আপনি ধরেন মোবাইল ব্যাংকিংয়ে দেবেন, এই যে মোবাইল ব্যাংকিং আপনি দেবেন বিকাশ, বিকাশে ক্লিক করেন, এভাবে চলে আসবে। মানে আপনি যেভাবে পেমেন্ট করবেন ওইভাবে পেমেন্ট চলে আসবে। জি জি, পেমেন্ট আসার পরে এখানে পেমেন্টটা যখন আপনি করে ফেলবেন এই ট্যাক্স এটা 0 হয়ে যাবে। 0 হলে তখন এই যে আপনি সাবমিশনে দিবেন, আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে। ওইখান থেকে অ্যাকনলেজমেন্ট এবং বাকি যে ডকুমেন্টগুলো আছে সার্টিফিকেট, ওগুলোও বের হয়ে আসবে। তো এটা হচ্ছে বেসিক জিনিস। আসলে অল্প সময় তো এত ডিটেলস যাওয়াটাও ডিফিকাল্ট, মানে টোটাল অনলাইনের জিনিসটা সিম্পলিভাবে দেখতে গেলেও মিনিমাম 4-5 ঘন্টা আপনার লাগবে। ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, এটা ওই আমি আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ব্যাংক ইন্টারেস্ট, এই অপশনে যেতে হবে। যাওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। এই জিনিস এগুলো তখন হাউস প্রপার্টি যেহেতু নাই, ধরে নিলাম আছে, অসুবিধা নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ যাই, এই যে এখানে এই অপশনটা পাবেন। চাটা খেয়ে নেই 2 মিনিট।
আচ্ছা স্যার, আপনি যেটা বলছেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই অপশনটা পাবেন। পাওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করেন, আপনি এখানে কি জিনিসটা আপনি বলছেন ব্যাংক ইন্টারেস্ট। আচ্ছা, এই যে সঞ্চয়পত্রে আপনি এন্টার করলেন, এখানে আসবে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র। আচ্ছা, এটা পেনশনার কেন আসছে? ওই যে আইভাস আমরা লিঙ্ক করছে, এই জন্য পেনশনার ধরে নিলাম আমার পেনশনার সঞ্চয়পত্র। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন সেটা, ইস্যু ডেট। সবার জন্য বলছি, এখন প্রেজেন্টেশন প্রায় শেষের দিকে, সো আপনাদের যদি কোয়েশ্চেন্স থাকে একটু হাত তুলবেন, আমাদের লোক যাবে গিয়ে আপনাদেরকে এই কর্ডলেসটা দিলে কোয়েশ্চেন করতে পারবেন। সজীব ভাই, শহীদ ভাই। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবৎ গাড়ির যে ট্যাক্স এআইটি, জি স্যার, গাড়ির যে ট্যাক্সটা কাটা হতো, তো আমি অনেককে জিজ্ঞেস করেছি যে গাড়ির ট্যাক্সটা কেন কাটা, অ্যাডজাস্ট করা হবে না, কারণ এর নামই হচ্ছে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমি যখন দিলাম, কিন্তু হিসাবে দেখলাম আমি টাকা বেশি দিচ্ছি, ওটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না কেন? কোশ্চেন করলে ওই স্পিকারটা দিয়ে দেন। স্যার, আপনার যেটা হচ্ছে যে আপনি গাড়ির জন্য যে এআইটি সেটা আপনি পে করছেন, কিন্তু অ্যাডজাস্ট করতে পারছেন না। না, অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, এর সাথে একটু রিলেটেড বলি স্যার, কারো যদি একের অধিক গাড়ি থাকে তার জন্য কিন্তু মহাবিপদ। প্রথম হচ্ছে যে তার বিআরটি এর ওইখানে 1.5%, মানে যেটা ছিল 25,000 তার 1.5 গুণ হবে, সারচার্জ হবে, পরিবেশ সারচার্জ হবে যদি একের অধিক গাড়ি থাকে। কথার কথা, যদি কারো যদি 2টা থাকে তাহলে এটা, কারো যদি 3টা থাকে পরিবেশ সারচার্জ দিতে হবে 2টার উপর। এটার জন্য আপনারা যেটা করবেন, কারো 2টা থাকলে আপনার নামে একটা রাখবেন, ভাবির নামে একটা দিবেন, আর খুব বেশি থাকলে স্যার আমার নামে একটা দিতে পারেন। থ্যাংক ইউ। হ্যালো স্যার, স্যার একজন একজন করে আসি স্যার। হ্যাঁ, আমি একটু ক্রিটিক্যাল কোশ্চেন করব, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, মানে জাস্ট টেক ইট ইজি। আমি যদি আপনার ফার্মের মাধ্যমে যদি ট্যাক্স রিটার্ন দেই, জি স্যার, আর যদি কোনো অডিট অবজেকশন আসে, জি জি, তাহলে কি আমি কনসালটেন্সি ফি কি ফেরত পাবো? ডোন্ট মাইন্ড। না, ডোন্ট মাইন্ড, আমি কিন্তু আগেই আই বেগ অ্যাপোলজি, আমি আগেই বলছি যে আমি একটু ক্রিটিক্যাল কোশ্চেন করব। আপনার যে ডকুমেন্টসের ভিত্তিতে আপনি রিটার্ন দিলেন, সেই ডকুমেন্টস এ টু জেড ওকে যদি থাকে, তাহলে আপনার যদি অডিটে পড়তেই পারে স্যার। না, কারণ ট্যাক্স অথরিটি আপনাকে অডিটে ফেলাইতেই পারে। সেক্ষেত্রে সব যদি ওকে থাকে তাহলে কনসালটেন্সি ফি রিফান্ড না, আপনার এটা ফ্রি করে দিব আর কি। আমি একটু বলি, মানে ইগনোরেন্স উইল নট বি এক্সকিউজড। আপনি যদি বলেন যে আমরা যাই কেন, কনসালটেন্সি ফার্মে যাই কেন, আমি একটা কথা বলি, আমি লাস্ট 25 বছর আমি নিজে কিন্তু ফাইল নিজে করি, ঠিক আছে? জি স্যার। এবং আমার কয়েকবারই এরকম কোশ্চেন করেছে, কিছু কিছু ভালো ডিসিটি পড়েছে, তারা নিজেরাই কারেকশন করে দেয়। ইভেন দে আর সো নাইস, বাই সিইং মাই র্যাঙ্ক অ্যান্ড মাই ফাইল, তারা কল করে আমাকে যে স্যার এইটা তো, সে আবার নিজে আবার এটা আবার কারেক্ট করে দেয়। এই যে আপনি একটা বলছিলেন না যে গাড়ির যে আপনার কি বলে রেজিস্ট্রেশন কস্ট দিলেন না, তারপরে আমরা কি করি, আমরা যে কোনো একটা প্রপার্টি কিনলাম, আমরা প্রপার্টির দলিল জমা দেই, সবগুলোই জমা দেই, দেখা গেল একটা পেজ নাই এআইটির, মনে করেন যে একটা কাগজ, বা যে মনে করেন যে কিনলো সে তার গেইন ট্যাক্সের এটা দিল না। আপনি তো জানেন যে আমাদেরকে যে কোনো জায়গায় এই বয়সে একটা জিনিস জানছে, কীভাবে খারাপ কাজটা করতে হবে ওইটা আগে শিখি,
কথাটা বুঝলেন? তো এখন হয় কি, ডোন্ট মাইন্ড, হ্যাঁ আপনি আমাকে একটু ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আপনিও আমাকে একটু সেভ করলেন, যে কনসালটেন্সি আমার কাছে নিয়ে যে কিভাবে, কিন্তু আমরা যারা বিভিন্ন জায়গায় ট্যাক্স ফাইল করি আমাদেরকে শেখানো হয় যে কতভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া যায়। কথাটা বুঝলেন? তো এখন আপনি একটু কাইন্ডলি সবাই শেষে আপনার ফার্মের কথা বলবেন, ডিফেন্সের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা, তারপর কোনো ডিসপুট হলে সেখানে আমাদেরকে কি করতে হবে, এগুলো একটু পরে বলবেন, একটু কনক্লুশন রিমার্কসে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ স্যার। স্যার ওই যে স্পিকার, আমি শুনেছি যে এটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য বাধ্যতামূলক। স্যার বলি যে গত বছর প্রজ্ঞাপন জারি করে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, ব্যাংকার যারা, এমএনসি যারা, এরকম মুষ্টিমেয় কিছু সেক্টরকে ম্যান্ডেটরি করে দিছে। এবছর সরকার ডিক্লার দিছে যে সবাইকে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে। তো সুতরাং এটা একটু কনফিউশন এই কারণে আছে যে আইনের মাধ্যমে কোথাও ডিরেক্ট বলা নাই যে, এখন পর্যন্ত আমি দেখি নাই যে আপনাকে ম্যান্ডেটরি করছে, বাট যেহেতু এনবিআর এর চেয়ারম্যান বলছে, তো সুতরাং একটা লেভেল থেকে বলা মানে আমরা ধরে নিই ওটাই এসআরও, তার মানে করতে হবে। বাট এখন পর্যন্ত জুলাই মাস তো চলে যাচ্ছে, কিন্তু পোর্টাল কিন্তু এখনও পর্যন্ত অন হয়নি। তো অনেক কমপ্লিকেসি যাচ্ছে স্যার, বাট আমরা জিনিসটা মাথায় নেই যে আমার অনলাইনে করতে হবে। বাট আমি অলরেডি কিন্তু সাবমিট করছি, আমি এই পর্যন্ত মনে হয় 25-30টা রিটার্ন দিয়ে দিছি। লাস্ট হচ্ছে 30শে নভেম্বর এখন পর্যন্ত আছে। জি জি না না অনলাইনে না, আমি ফিজিক্যালি দিচ্ছি। কারণ ওই আমরা তো কথা বলি, তো অনেকের খুব, যেমন অনেকের পার্সোনাল বিজনেস থাকে, কোম্পানি না, তো তার অনেক বড়, ধরেন 10 কোটি 5-7-10 কোটি টাকাও ট্রানজ্যাকশন থাকে পার্সোনাল, তাদের তো ওই সাপ্লাইয়ের জন্য সার্টিফিকেট লাগবে, ওগুলো আমরা অফিসারের সাথে কথা বলে নিয়ে নিচ্ছি। যদি ম্যান্ডেটরি হয় তখন আমরা ওইটা আবার অনলাইনে করে দিব আর কি। কোনটা স্যার? তার মানে আমরা এখনো অফলাইনে দিতে পারবো? হ্যাঁ অফলাইনে স্যার নিচ্ছে, তবে 2-1টা সার্কেল শুনতেছি যে ওরা একটু রিজেক্ট হয়, তো আমরা দিচ্ছি আর কি, মানে আমরা দিতে পারি আর কি। স্যার সার্কেল চেঞ্জ করবেন, প্রথম কথা হচ্ছে যে আপনি ওই কনসার্ন সার্কেলকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনি কোথায় যাবেন, এবং সেটার কারণ উল্লেখ করতে হবে। এরপরে কনসার্ন সার্কেল আপনার ফাইলটা ওরা ট্রান্সফার করে দিবে। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন। জি হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রসেস স্যার, আপনি যেই সার্কেলে আছেন ওইখানে চিঠি দিবেন, অ্যাপ্লিকেশন করবেন যে আমি এখানে আছি, আমার এখানে আসাটা, মানে কারণটা উল্লেখ করে অ্যাপ্লিকেশন দেবেন, ওরা সব কিছু করে আপনি কোথায় আছেন যেখানে আপনার অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী সেটা যে সার্কেলে পরে ওরা ট্রান্সফার করে দিবে। এটা অনলাইনে করা যায় না আর কি, ফিজিক্যালি দিবেন ওরাই অনলাইন করে দিবে, আমাদের হাতে অনলাইন করা দেওয়া নাই। হ্যাঁ অনলাইনে আসলে ওরা তো বোঝে নেই, ওরা ফিজিক্যালি আপনি চিঠি দিলে ওরা ওটা এক্সিকিউট করবে। তবে আপনার যদি ইমার্জেন্সি হয় আমাদেরকে বলেন, আমরা মানে অল্প সময়ের মধ্যে করে দিতে পারবো। এই সমীর, সবাই সব স্যারকে কার্ড দিয়ে দিও। এই আপনি স্পিকারটা সবার হাতে দেন না। রিব্যাকটা একটু বলেন, রিব্যাকটা আবার একটু। ও আমি বলতেছি এগ্রিকালচার প্রপার্টি কেউ সেল করলে তারপরে যে ক্যাপিটাল গেইন তো হয়, তো এই ক্যাপিটাল গেইনটা যাদের আমরা 5 শতক বা 10 শতক এইভাবে বিক্রি করলাম, কিন্তু ওখানে ওদের তো এনআইডি থাকে না, টিন সার্টিফিকেট থাকে না, টিন সার্টিফিকেট না থাকলে ওটা সেভ হয় না, কারণটা কি? স্যার যেটা বলছে যে আমরা ধরেন গ্রামে একটা জমি বিক্রি করলাম কিন্তু তার তো টিন নেই, টিন না থাকলে তো এখানে অনেক কিছুই প্রবলেম হবে। তো যেহেতু স্যার অনলাইনটা গত বছর থেকে এটা ফোর্স করছে, এবছর 100% ফোর্স করছে,
আর এখনও পোর্টাল কিন্তু ওপেন হয়নি। অবশ্যই এনবিআর এটার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। আরেকটা হচ্ছে যে এনবিআর যখন একটা প্রোগ্রাম থ্রো করে অল্প পরিসরে করে, ওইখান থেকে ফিডব্যাক নেয়। আমরা কিন্তু ট্যাক্স বারের মাধ্যমে অনেক ফিডব্যাক দিয়েছি, ওই ফিডব্যাক অনুযায়ী ওরা কিন্তু বিহাইন্ড দ্য কাজ করছে। ওই যে যেমন এক স্যার বললো যে কোনো ডকুমেন্ট তো আমরা দিতে পারি না, সেই ডকুমেন্ট দেওয়া যায়, সেগুলোর বিহাইন্ড দ্য কাজ করছে। তো হয়তো বা আপনার যে কোশ্চেনটা সেটার একটা সলিউশন হয়ে যাবে। এমন হইতে পারে যেমন ভ্যাটের ক্ষেত্রে আছে, যদি বিন না থাকে যে কনসার্ন পার্সন এনআইডি দিয়ে করা, এমন হতে পারে টিন না থাকলে এনআইডি নিবে। তো এনআইডি তো সবার আছে, তাহলে আপনার কোশ্চেনের সলিউশন হয়ে যাবে না স্যার? এনআইডি নিয়ে নিবে। আমার ছোট্ট একটি প্রশ্ন, আরে শুনেন স্যার, একসঙ্গে সব করলে তো মুশকিল। দিচ্ছি আচ্ছা, হ্যালো, একজন একজন করে। আসসালামু আলাইকুম স্যার। এই সেলফ ড্রাইভিং এর ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। সেলফ ড্রাইভিং, হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি যদি আমার ওয়াইফের নামে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার গাড়িটা চালাই আমি আর কি, আমার লাইসেন্স সব কিছু আছে, সেইখানে কিভাবে করব? সেখানে তো কোনো ড্রাইভার রাখা হয় না স্যার। গাড়িটা হলো ওয়াইফের নামে, জি জি, সেটা আমি চালাচ্ছি, জি জি, আমার লাইসেন্স আছে, সব কিছু আছে, তো সেইখানে তো ড্রাইভার আমরা রাখি না, তো সেইখানে ড্রাইভারের কি করতে হবে? ফাইল কি দুইজনের আলাদা? হ্যাঁ আলাদা। আচ্ছা, আলাদা যদি হয় তাহলে আপনার ফাইলে দিবেন যে নোট দিবেন যে আপনার যে ড্রাইভিং ওইখানে যে অ্যামাউন্ট দেওয়ার দরকার, বা জিরো দিবেন যে ওয়াইফ কার সেলফ ড্রাইভ, আর আপনার ওয়াইফের ফাইলে দিবে, সে দিবে সেলফ ড্রাইভ বাই হাজব্যান্ড, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, মানে আপনি নোটটা একটু মেনশন করে দিবেন যেন তারা বুঝতে পারে। আচ্ছা, আর যে এই আরেকটা এটা হচ্ছে হলো সঞ্চয়পত্র। জি স্যার। যদি আমার ওই ইনকামের টাকা যদি ধরেন আগে করা হয় নাই, এখন অনেক টাকা আছে, এখন রাখা যাবে তো? এখন হ্যাঁ হ্যাঁ, আপনি সঞ্চয়পত্র রাখতে পারবেন, সোর্স অফ ফান্ডটা ক্লিয়ার করতে হবে। আগে যদি না রাখেন সমস্যা নেই, যদি আপনার সোর্স অফ ফান্ড ঠিক থাকে আপনার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ল্যান্ড প্রপার্টি, এরপরে ল্যান্ড প্রপার্টি অ্যাড্রেসটা কীভাবে লিখতে হয়? আমি গত বছর ফিল আপ করতে গিয়া অ্যাড্রেস দিচ্ছি, ও নিচ্ছে না, বলে ঠিক নেই। আমিও রেজিস্ট্রেশন দেখে RSCS নাম্বার সব দিয়েছি, নিচ্ছে না। এটা কিভাবে? ল্যান্ড প্রপার্টির অ্যাড্রেসটা আপনার যে ডিড হয়েছে না, পারচেস ডিড, আপনি ডিডের উপরের পেজে কিন্তু একটা অ্যাড্রেস আছে, মৌজা, তারপরে একটা অ্যাড্রেস আছে না, সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তাহলে CSRS সব লাগবে না? এগুলোর দরকার নাই তো, লাগবে না। না না। আচ্ছা, থ্যাংক ইউ। এই স্যারকে দেন। আচ্ছা স্যার, আপনার পরে ওই স্যার একটু বলি। হ্যাঁ, সেটা হলো কি, আমার মনে করেন আমার পেনশনেবল ইনকাম আছে, হাউস রেন্ট আছে, আর আমি একটা প্রাইভেট, আমি যা করি সেটাই বললাম, 3টা ইনকাম ছিল। আমি দেখলাম যে আমার পেনশন ইনকামটা ট্যাক্সে চলে গেছে। পেনশনটা তো ট্যাক্স ফ্রি হওয়ার কথা। হ্যাঁ বলেন স্যার। পেনশনটা তো ট্যাক্স ফ্রি হওয়ার কথা। স্যার, পেনশনের মধ্যে 3টা পার্ট আছে, আপনি 3টা পার্ট সেগ্রিগেট করে না দিলে ট্যাক্সেবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই স্যার, আমি একটু বলে নিই, এক্সকিউজ মি স্যার। আপনি ওই বলছেন যে যদি রেন্টেড প্রপার্টি হয়, জি জি, তাহলে ওই সার্ভিস চার্জটা ইনকামে হবে নাকি? সার্ভিস চার্জ যেটা উঠবে অ্যাপার্টমেন্ট থেকে, টেনেন্ট একটা সার্ভিস চার্জ দিবে, হ্যাঁ হ্যাঁ, ওটা কি ইনকামে শো করতে হবে? স্যার, টেনেন্ট যদি আপনার সার্ভিস চার্জ টেনেন্ট দিলে সেটা আপনার ইনকামে যোগ হয়ে যাবে, কিন্তু ওই সার্ভিস আপনি ক্লেম করতে পারবেন না। না ক্লেম করো, আমি বলতে ওই সার্ভিস চার্জ থেকে আপনার মনে করেন দারোয়ানদের বেতন দিতে হবে, প্লাস আপনার মনে করেন ডেস্কোর বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, এটা থাকে না তো? স্যার, থাকুক বা না থাকুক, এনবিআর এর যেটা আইন, আপনি যে 25% ক্লেম করছেন, সেটা কেন করছেন? সার্ভিস অ্যান্ড মেনটেন্যান্সের জন্য। এই সার্ভিস চার্জটা কিন্তু ওর পার্ট, যেটা আপনার খরচ, কিন্তু সেটা টেনেন্ট দিলে তো ওইটা আর আপনার থাকছে না, এই জন্য ওইটা যোগ হয়ে যায়। তাহলে ওই সার্ভিস চার্জটাকে ইনকামে ধরতেই হবে। হ্যাঁ, আপনি ওইটা দিয়ে নেই না যে সার্ভিস চার্জ টেনেন্ট দেয়, আর আপনি যদি বলেন সার্ভিস চার্জ টেনেন্ট দেয়, তাহলে ওইটা আপনার ইনকামে হবে, কারণ আপনি তো একটা খরচ ক্লেম করছেন, ওইখানে আপনি খরচ ক্লেম করছেন, আবার এখানে টেনেন্ট থেকে নিচ্ছেন, সেটা তো ওরা অ্যালাউ করবে না।
না, এটা আপনি যেটা বলছেন এটা মনে সিঙ্গেল প্রপার্টি, যদি একটাই মালিক থাকে, যদি একটা বিল্ডিংয়ে বিভিন্ন মালিক থাকে তখন কি হবে? স্যার আপনার অংশটা আপনি ক্লেম করবেন। আচ্ছা, মানে এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। ওই যে স্কয়ার ফিট আপনি কতটুকের মালিক সেটা তো আপনি ওখানে মেনশন করছেন। আমি বুঝতে পারছি। স্যার স্যার মাসুম ভাই একটু সবাইকে সবার অবগতির জন্য বলছি, এখানে নাম্বার দেয়া আছে স্লাইডে, মোবাইল নাম্বার, আপনারা একটু নোট করে নিতে পারেন। আর আমরা একটু পেছনের দিকে আস্তে কথা বলি, আর ম্যাক্সিমাম 15 মিনিট, তারপরে আমরা শেষ করে দিব। ধন্যবাদ। আমার একটা ভ্যাকান্ট আছে, একটা হাউস সামনে, ওইটার আমি তো দিচ্ছি, মিনিমাম বিদ্যুৎ বিল দিচ্ছি, সার্ভিস ট্যাক্স দিচ্ছি, ওটা কি করব? ওইটা আপনি স্যার ভ্যাকান্ট ক্লেম করবেন। আর ওই যে বিদ্যুৎ বিলের যেটা আছে, আপনি বিদ্যুৎ বিল মিনিমাম যেটা সেটা দিতে হচ্ছে, ওইটা আপনি ক্লেম করলে আপনার ওইটা ক্লেম হয়ে যাবে, ওইটা ইনকামে যোগ হবে না। সার্ভিস চার্জ তো আপনি 25% ক্লেম করছেন, ওই যে টোটাল ইনকাম থেকে 25% বাদ যাচ্ছে না, ওর ভিতরে তো সার্ভিস চার্জ আছেই। ওই ভ্যাকান্টেরটাও ওখানে চলে যাবে। জি জি ওকে। স্যার বুঝলাম একটু। হ্যাঁ 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 আচ্ছা, এখন আসি স্যার। আপনি বলছেন স্যারের জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্যার বলছে যে আমার 3টা ফ্ল্যাট আমি আমার মেয়ের নামে দিয়ে দিছি, কিন্তু মেয়েরা ওই ফ্ল্যাটের ভাড়া আমাকে দেয়, ওটাই আমার ইনকাম। প্রথম কথা স্যার, আপনি এই ফ্ল্যাটটার এখন অনার কিনা? অবশ্যই অনার না। আপনি অনার না হলে ভাড়া কিভাবে ক্লেম করবেন? আচ্ছা, এখন স্যার আপনাকে যেটা দেয় সেটা আপনি ভাড়া হিসেবে ট্রিট করবেন না। হ্যাঁ, তো ভাড়া হিসাবে না করলে ওইটা আপনি মিসলিনিয়াস ইনকাম হিসাবে, মানে আপনি ওটা এমন হচ্ছে যে আপনার মেয়ে আপনাকে গিফট করছে। স্যার একটু বলি স্যার, আচ্ছা না এটা বলি, ওই 3টা ফ্ল্যাট আপনার মেয়ে 3rd পার্সনকে ভাড়া দিছে, তাহলে আপনার মেয়ের ইনকামে আসবে ওইটা হাউস প্রপার্টির ইনকাম, হোয়াট এভার ইট ইজ স্যার। ও ফাইলের কথা বলছেন, আপনার সোর্স অফ ইনকাম হচ্ছে যে গিফট ফ্রম ডটার। হ্যাঁ, কেন করবে না? আপনি আপনার মেয়ের কাছ থেকে আপনি পাচ্ছেন এবং আপনি ব্যাংকে পাচ্ছেন, অবশ্যই ব্যাংকে দেয় তারা। স্যার বলি না, এখানে একটা ঘটনা আছে না, এখানে একটা বলছি স্যার, অবশ্যই আপনাদের মেয়ের ফাইল থাকতে হবে, রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট, যেহেতু বাংলাদেশে 9 না, তাহলে একটা জিনিস হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে না, আমি মুখে বলি যেহেতু আগে আসছি, আমার যেটা বিক্রি করে পাচ্ছি, আমার পৈতৃক সম্পত্তি বা আমার ভাইদের সম্পত্তি বিক্রি করছে, বিক্রির টাকাটা তো আমি দেখাবো আমার ইনকাম হিসাবে। ওখানে কি আবার যে বিক্রি করে যার কাছে বিক্রি তার আবার রেডিমেডই লাগবে নাকি? ও তো গ্রামের মানুষ। আমি বুঝাতে পারছি, আমি 10 লাখ টাকা পাইছি আমার বাবার সম্পত্তি বিক্রি করে। আমি যদি উল্লেখ করি যে সম্পত্তি যে কি কত কি জানি বললো, এটা গেইন ট্যাক্স না জানি, ওটাতে যদি আমি দেখাই, দেখালে কি আবার ওই যে ওখানে রেফারেন্স লাগবে কার থেকে কিনছি, তার টিআইএন নাম্বার, এগুলি। আপনি যখন এই প্রপার্টিটার ক্লেম করছেন যে আপনি সেল করে টাকা পেয়েছেন, তাহলে আপনি ক্লেমের এগেনস্টে ওই সেল ডিডটা নিতে হবে। আচ্ছা, সেল ডিডটা নেবেন এবং এই প্রপার্টি যে আপনি ইনহেরিটেড সেটার একটা এভিডেন্স দিতে হবে। হ্যাঁ, তো এইটা লিঙ্ক করতে হবে। করার পরে আপনি এটা ব্যাংকিং চ্যানেলে তো টাকাটা নিছেন, অথবা আপনি যেভাবেই পেয়েছেন আপনি ক্লেম করবেন, সমস্যা নেই। আপনি সেল দেখাবেন যে আপনি এটা ওই যে আদার সোর্স আছে না, ওইখানে আপনি দিয়ে দিলেন যে এই টাকাটা পৈতৃক ইনহেরিটেড বাবদ আমি পেয়েছি।
না 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 ট্যাক্সেবল হবে না। হ্যাঁ বসে কথা বলি। হ্যাঁ 3 নাম্বার খুলতে চাচ্ছে, ছেলে মেয়ে বিদেশে আছে, তাদের মোবাইল নাই, কিভাবে খোলা যায়? অন্য কোনো পদ্ধতি আছে নাকি? স্যার এনআইডি দিয়ে, আপনি এনআইডি দিয়ে, তাদের তো ফিঙ্গারপ্রিন্ট লাগবে। হ্যাঁ এটা স্যার এটা হচ্ছে যে ধরেন ওই এনবিআর বা গভর্নমেন্ট অ্যাপ্লাই করছে যে সব কিছু ট্রান্সপারেন্ট করার জন্য, তারা যখন আসবে তখন চট করে নেবেন। সঞ্চয়পত্র যেটা সঞ্চয়পত্র ব্যাংক জায়গাটা দ্যাট ইজ ফাইনাল। হ্যাঁ ফাইনাল সেটেল। আর বাকি যে মুদ্রা ল্যান্ডগুলো ফাইনাল সেটেল না। আচ্ছা ভাই না পেনশনও ফাইনাল না, মুদ্রা বা ডিপিএস ওগুলির উপর তো আবার ট্যাক্স দিতে হবে। ডিপিএস ফাইনাল সেটেলমেন্ট না। হ্যাঁ ওগুলি ট্যাক্স দিতে হবে না। প্লাস আপনি এক্সাম্পশনটা তো আমাদেরকে বুঝালেন, এক্সাম্পশনটা কিভাবে? আচ্ছা কোনটা স্যার? 3টা পার্ট বললেন পেনশনের। স্যার পেনশনের ভিতরে বসলে ভালো হয় আর কি। আচ্ছা আমি পেনশনটা বলি। পেনশনটা হচ্ছে প্রথম হচ্ছে যে আপনার ওইখানে ওই ফেস্টিভ্যাল একটা অ্যামাউন্ট থাকে, তারপরে বাংলা ফেস্টিভ্যাল থাকে, আর আদার্স। তো ওইটা আদার্সে দিয়ে দিবেন, মানে ওইখানে মেনশন হচ্ছে ফেস্টিভ্যালটা ফেস্টিভ্যালে দিবেন, বাংলাটা বাংলা দিবেন, আর সবগুলো আদার্সে দিবেন, দিলেই ডেবিট ক্রেডিট যেটা শূন্য হয় এটা কিন্তু মিলানো যায়, এটা মিলানোর কাজ। ওই পারিবারিক ব্যয় স্যার না স্যার আপনি ওটা তো এক্সাম্পশনটা তো আপনার ইনভেস্টমেন্টটা 5 লাখের বেশি করা যাবে না স্যার। ক্যাশ ইন হ্যান্ডে দেখা দিবেন, মেলে না তো অ্যাকাউন্টে ক্যাশ ইন হ্যান্ডে দেখা দিবেন। জসিম বলছেন রিবেটের কথা আপনি কিছু বলেন। হ্যাঁ আমার মনে হয় সবাই যেভাবে আমার মনে হয় এটা আমরা শেষ করে দিচ্ছি এখন। নো কনক্লুডিং রিমার্কস। আপনারা ইন্ডিভিজুয়ালি যদি কিছু জানতে চান এসে জানাতে পারেন। আর এখানে একটু স্লাইড থেকে সরে দাঁড়াবেন, সবার কন্ট্যাক্ট নাম্বার আছে স্লাইডে, সামনে থেকে একটু সরে দাঁড়াবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অনেক স্যার এসে আমাদেরকে বলেছেন যে অফিস তো দূরে, রাওয়াতে কোনো ফ্যাসিলিটি করা যায় কি না, যে এই বিষয়ে আপনারা হেল্প পেতে পারেন। তো এটা আমরা রাওয়ার সাথে কথা বলবো, বাট মোস্ট প্রবাবলি এটা ভালো হবে যে আপনারা যদি রাওয়াকে বলেন, তাহলে আমরা ট্যাক্স ডের আগে মানে নভেম্বর 30 নভেম্বরের আগে হয়তো বা প্রত্যেক মাসে 1-2 দিন করে আমরা বসতে পারি এটা নিয়ে। হ্যাঁ ফি বেসড সেটা একটা হতে পারে। হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্যাক্স রিটার্ন, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান তো সেই বিষয়েও আমরা কথা বলতে পারবো, যেটা আপনাদেরকে কিভাবে রিটার্ন ম্যাক্সিমাইজ করবে ইয়ারলি, সেটা হয়তো বা ট্যাক্সের থেকে অনেক বেটার অপরচুনিটি। যদিও সেটা নিয়ে আমরা কেয়ার কম করি, আমরা সেফেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসে যাই, বাট সেফেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস আরও অনেক আছে, বন্ডস আছে, ইন্স্যুরেন্স কুড বি ওয়ান অফ দ্য অপরচুনিটিস, মিউচুয়াল ফান্ডস আছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় কথা বলবো। ধন্যবাদ। কিভাবে আমি যদি এখন করি নামে তো সেখানে ফাদার্সের নাম আছে এবং আগের যে মিউটেশন আছে সে আপনার ফাদার্সের নামে আছে।